সবাইকে শুভরাত্রি। চট্টগ্রাম টেলিভিশন 24 এর পক্ষ থেকে। আপনারা জানেন প্রতি বছর আমরা ৩ মে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অর্থাৎ সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস বা মুক্ত সংবাদ মাধ্যমের জন্য একটা ডেডিকেটেড দিবস পালন করে থাকি। চট্টগ্রাম টেলিভিশন 24 এর পক্ষ থেকে আমরা দেরিতে হলেও আমরা এই দিবসকে সামনে রেখেই আজকের এই সংক্ষিপ্ত ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ একজন তরুণ সংবাদকর্মী যিনি সংবাদকে কিংবা সংবাদ মাধ্যমকে ভালোবাসেন। আমরা খুব শিগগির ফর্মাল আলোচনায় যাব, বাট এর আগে আমরা সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই দিবসের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা বিশ্বাস করি সংবাদ মাধ্যম অবশ্যই ফোর্থ স্টেট, রাষ্ট্রের চতুর্থ ভিত্তি এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার মধ্যেই একটি রাষ্ট্রের শুধুমাত্র গণতন্ত্রায়ন নয়, একটি রাষ্ট্রের শুধুমাত্র উন্নয়ন নয়, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সার্বিক অগ্রগতির জন্য মুক্ত সংবাদ মাধ্যম কিংবা স্বাধীন সংবাদ মাধ্যম অত্যাবশ্যক এবং অতীব জরুরি এবং আমরা বিশ্বাস করি এটি একটি পূর্বশর্ত। আমরা শুরুতেই কিছু ঘটনা বলবো। এর আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমি নূর মুস্তাফা কামাল জাফরি। আমি একজন সংবাদ কর্মী হিসেবে দাবি করব না, তবে আমি একজন সম্পাদক। আমি চট্টগ্রাম টেলিভিশন 24 সম্পাদনা করি। একই সাথে আমি পত্র পত্রিকা কিংবা লেখালেখির সাথে জড়িত। আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি তখন থেকেই আমার আমার প্রথম কবিতা প্রকাশিত হয় যখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। সো লেখালেখির সাথে জড়িয়ে আছি বলেই এবং অনেকগুলো পত্রিকার সাথে জড়িত আছি বলেই আমি বিশ্বাস করি যে আমিও একজন সংবাদকর্মী। হয়তো সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে আমি সংবাদ সংগ্রহ করি না, কিন্তু আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যমের স্বাধীনতায়। আমি বিশ্বাস করি আমরা যারা সম্পাদক রয়েছি, যারা সংবাদ কর্মী রয়েছেন মাঠ পর্যায়ে, তারা সবাই মিলেই রাষ্ট্রের কিংবা রাষ্ট্রসমূহের এই চতুর্থ ভিত্তিটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে এবং এর মাধ্যমে আমরা শুধুমাত্র রাষ্ট্রকে সেবা প্রদান করছি না, আমরা সেবা প্রদান করছি সারা পৃথিবীর সমস্ত মানুষকে সমষ্টিগতভাবে। আমার সাথে রয়েছেন তরুণ সংবাদকর্মী রাজিন সালেহ। আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করতেন, এরপর আমরা আমাদের আলোচনায় যাব, আমার আলোচনার ইন্ট্রোডাকশন দেব। রাজিন সালেহ, আপনার পরিচয়টা সংক্ষিপ্তভাবে যদি উপস্থাপন করতেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোন অফ দেখাচ্ছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? এখন মাইক্রোফোন অন, তবে শোনা যাচ্ছে না। আমাকে কি এখন শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যায়?
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন ক্লিয়ার। ওকে। খুব সো সম্ভবত এটা আমার আমরা যেটা নেটওয়ার্কের প্রবলেম ছিল। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমরা আমার সংক্ষিপ্ত পরিচয় প্লাস হচ্ছে আহ, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের বা সংবাদপত্রের স্বাধীনতা দিবসের উপর আমি একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিয়েছি। আপনি যদি আপনার সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিতেন, দেন আমরা আমাদের ফর্মাল আলোচনায় যেতে পারি। একটু আরেকটু রিপিট করবেন। আমরা আপনার সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই যাব, এর আগে আপনার যদি সংক্ষিপ্ত পরিচয় দেন, দেন আমরা আমাদের ফর্মাল ডিসকাশনে যাব। আমি আসলে শুনতে পাচ্ছি না। ওকে, লেট মি ট্রাই। আমি আমার হেডফোন দিয়ে আরেকবার ট্রাই করছি। আমাকে কি এখন শুনতে পাচ্ছেন আপনি? দর্শক, আমরা বোধহয় আমরা নেটওয়ার্ক সমস্যায় ভুগছি। আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম ক্লিয়ারলি। ওকে, ওকে, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমরা আহ, আবারও আপনাকে আহ, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এই ফ্র্যাঙ্কলি স্পিকিং এ স্বাগতম জানাচ্ছি। এবং আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিয়েছি এবং আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। এখন যদি আপনার সংক্ষিপ্ত পরিচয় দেন, এরপর আমরা ফর্মাল ডিসকাশনে যাব। ওকে, থ্যাংক ইউ। চট্টগ্রাম টেলিভিশন 24 এর সম্পাদক নুরুল মুস্তাফা কামাল জাফরি, আর যিনি আমার একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এখনো পর্যন্ত আছে, এবং সেই সম্পর্কটা বিশাল একটা আহ আমি যদি বলতে চাই সৃষ্টিশীল একটা জায়গা তৈরি করতে পেরেছে। আমি যদি আমার পরিচয়ের ক্ষেত্রে বলি, আমি রাজিন সালেম একজন সংবাদ কর্মী হিসেবে কাজ করছি। তবে কতটুকু কাজ করতে পেরেছি সেটা জানি না। তবে আমি বিশ্বাস করি একজন সংবাদ কর্মী হিসেবে গণমানুষের কথা কিভাবে পুরো একটা প্ল্যাটফর্মে মানুষের সামনে তুলে ধরা যায় সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে যথেষ্ট দায়িত্বের সাথে কাজ করেছি। এবং পাশাপাশি আমি আহ, একদম ছোটবেলা থেকে যদি আমি বলতে চাই, যখন আমি আহ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন থেকে আসলে আমার লেখালেখির হাতে খড়ি হয়েছে। তখন আমি স্কুলের বিভিন্ন ম্যাগাজিন আসলে লেখালেখি শুরু করতাম। পাশাপাশি বিভিন্ন মাসিক পত্রিকা, এই সমস্ত ম্যাগাজিন আসলে আমার লেখালেখি হতো। তার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি এবং গণযোগাযোগের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা অনুভবের পর বিভিন্ন প্ল্যাটফর্মে আমার যুক্ত হওয়া হয়েছে। আমি যদি এক এক করে বলতে চাই, বিভিন্ন রিপোর্টার্স ইউনিটিতে আমার সংযুক্তি আছে, এবং কক্সবাজারের খুব ফেমাস একটি অনলাইন মাল্টিমিডিয়া বেসড প্ল্যাটফর্ম কোহিলিয়া টিভিতে আমি একজন স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করি। আমি চেষ্টা করি আসলে বিভিন্ন সমস্যার কথা, বিভিন্ন প্রতিভার কথা, যে কথাগুলো আসলে আমার মাধ্যমে মানুষকে জানানো দরকার, এই জিনিসগুলো আমি আসলে মানুষের কাছে পৌঁছাতে চাই। জি জাফরি। ধন্যবাদ। আমরা প্রথমে একটা ছোট্ট একটা গল্প আমরা বলতে চাই, যে একটা ওয়ার্ল্ড ওভারভিউ। সেটা হচ্ছে, আপনি জানেন আহ, কি নিষ্ঠুরতার সাথে আল জাজিরার সংবাদকর্মী শিরিন আবু আখলেকে হত্যা করা হয়েছিল। শুধু হত্যা করা হয়নি, আমরা রিপোর্টগুলোতে দেখেছি যে শিরিন আবু আখলের যে ফিউনারেল কিংবা ইসলামী ধর্মীয় পরিভাষায় জানাজা, সেখানে তার কফিন কিংবা লাশ বহনকারী যারা আহ, ছিলেন জানাজায়,
যারা শরিক হতে গিয়েছিলেন তাদের উপর টর্চার করা হয়েছে, সেখানে গুলি করা হয়েছে, সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। শুধু তা নয়, তার কফিন মাটিতে পড়ে যাচ্ছিল। আমরা যদি রিপোর্টটা একদম হুবহু বলি, তাহলে তার কফিনের তার মাথার অংশটা প্রায় মাটিতে লেগে গিয়েছিল। মানে তার কফিনটা শুদ্ধ নিয়ে যেতে দেওয়া হয়নি। আমি এখানে কিন্তু কোনো ধর্মীয় ইস্যু আনছি না। আমি এখানে আনছি একজন সংবাদ কর্মীকে প্রথমত হচ্ছে কোনো প্রভোকেশন ছাড়া তার রিপোর্টিং এর জন্য সময় হত্যা করা হয়েছে। আমরা এটা প্রভোকেশন নয় এজন্য বলছি, পরে তার সহকর্মীরা আল জাজিরা যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবলিশ হয়েছে, সেই রিপোর্ট ইউএস সিনেট কমিটিতে সাবমিট করা হয়েছে। সেই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং সেখানকার যে সার্কামস্টেন্সিয়াল প্রুফ প্লাস হচ্ছে ভিডিও প্লাস উইটনেস যেগুলো প্রদান করা হয়েছে, সেটা অনুসারে স্পষ্টত এটা প্রতীয়মান হয় তার এই হত্যাটা ছিল সম্পূর্ণ ইন্টেনশনাল এবং এখানে কোনো প্রভোকেশন ছিল না। কোনো ঘটনার ব্যতিরেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, শুধুমাত্র তিনি সংবাদ সংগ্রহ করছিলেন বলে। শুধু তা নয়, তাকে হত্যা করার পর এমনকি তার জানাজা কিংবা ফিউনারেল কিংবা অন্ত্যেষ্টিক্রিয়ায় পর্যন্ত তার মৃত্যুর পরও তাকে অত্যাচার করা হয়েছে বলে আমরা এটা দাবি করতে পারি। শুধু তা নয়, সেখান থেকে এবার আমরা বাংলাদেশের ঘটনাগুলোতে আসতে পারি, যেখানে আমাদের একজন সহকর্মীকে রাতে গ্রেফতার করা হয়েছে। এরপর আমরা মিয়ানমারে দেখতে পারি, যেখানে আমাদের সহকর্মীকে রাস্তার মধ্যে দিনের বেলায় তাদের কাপড় খুলে ফেলা হয়েছে। এরপর আমরা এরিত্রিয়াতে যেতে পারি, যেখানে আমাদের সহকর্মীকে শুধুমাত্র ফ্যাক্ট বেসড সংবাদ সংগ্রহের কারণে হত্যা করা হয়েছে। এভাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জাতিতে কিন্তু সংবাদ কর্মীদের উপর টর্চার, তাদেরকে হত্যা, তাদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাধা, যেটা খুব বেশি ইউজুয়াল, এটা আমরা রিপোর্ট না করলেও চলবে। কিন্তু এর বাইরে যে টর্চার গুলো হয়েছে, যে ইলিগাল তাদের উপর অত্যাচার গুলো হয়েছে, অনাচার গুলো হয়েছে, তাদেরকে কিডন্যাপ করা হয়েছে, তাদেরকে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে, শুধু তা নয়, তাদের পরিবারকে শুদ্ধ হত্যা করা হয়েছে। এর বাইরে আমরা উল্লেখ করতে চাই, যেখানে পুরো একটি রাষ্ট্র ব্যবস্থা একজন সংবাদকর্মীকে পরিকল্পিতভাবে কেটে টুকরো টুকরো করা হয়েছে। সেটা হচ্ছে জামাল কাশোগিকে স্বয়ং সৌদি আরবের পুরো রাষ্ট্রযন্ত্র তাকে হত্যা করার পেছনে জড়িত ছিল এবং তার দেহের কোনো চিহ্ন বা অবশিষ্ট শুদ্ধ রাখা হয়নি। এরকম একটি পরিস্থিতিতে যখন আমরা দেখি যে তরুণ প্রজন্ম সংবাদ সংগ্রহের জন্য মাঠে ছুটে যাচ্ছে, তরুণ প্রজন্ম সংবাদ কর্ম নিয়ে পড়াশোনা করছে, তরুণ প্রজন্ম ফটো জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে, এমনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে, মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছে। শুধু পড়াশোনা করছে না, তারা সংবাদ সংগ্রহের জন্য মাঠে মাঠে ছুটে বেড়াচ্ছে, যুদ্ধের ময়দানগুলোতে ছুটে বেড়াচ্ছে, যেখানে শরণার্থী ক্যাম্পগুলো রয়েছে সেখানে ছুটে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টদের যে প্রাসাদ কিংবা তাদের প্রেস কনফারেন্সে প্রেসিডেন্টদেরকে কঠিন কঠিন প্রশ্ন করার মাধ্যমে তাদেরকে জনগণের কাছে জবাবদিহি হতে বাধ্য করছে। এমন একটি পরিস্থিতিতে আমরা কিভাবে জেনারেশন জেড কে নিয়ে ভাবতে পারি? কারণ এজন্য যে জেনারেশন জেড এর কাছে কিছু চ্যালেঞ্জ ইনবিল্ট রয়েছে। সেখানে ইমোশনাল চ্যালেঞ্জ রয়েছে। ফর এক্সাম্পল, তারা আগের তুলনায় অনেক বেশি পরিমাণে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির প্রতি তাদের ঝোঁক রয়েছে, তাদের প্রবেশগম্যতা রয়েছে। আমরা বলতে পারি টিকটক, আমরা বলতে পারি পর্নোগ্রাফি, আমরা বলতে পারি অন্যান্য লাইকি অ্যাপস থেকে শুরু করে অন্যান্য আরো যে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস গুলো রয়েছে। এর বাইরে রয়েছে ভিডিও গেমিং অ্যাপস, এর বাইরে রয়েছে অন্যান্য এন্টারটেইনিং ইন্ডাস্ট্রি। ফর এক্সাম্পল, অনলাইন জুয়া থেকে শুরু করে আরো অনেকগুলো তাদের এনগেজমেন্ট রয়েছে। সো এখানে একদিক থেকে রয়েছে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কিংবা রাষ্ট্রের বিভিন্ন উপাদান থেকে চাপ, অন্যদিকে রয়েছে তাদের অন্যান্য সামাজিক উপাদানগুলো অনেক বেশি লুক্রেটিভ, অনেক বেশি লাভজনক, অনেক বেশি আকর্ষণীয়। সেই জায়গা থেকে আবার একই সাথে তারা কিন্তু সংবাদ সংগ্রহ, সংবাদ নিয়ে পড়াশোনা, সংবাদের স্বাধীনতা নিয়ে কাজ করা, সেখানেও কিন্তু তারা কাজ করছে। এই যে তিন ধরনের আহ আহ পরিস্থিতি, এই তিন পরিস্থিতিকে যদি আমরা
তিন দিকে রাখি এবং মাঝখানে যদি আমরা জেনারেশন জেড কে রাখি এবং আপনি জেনারেশন জেড কে রেপ্রেজেন্ট করেন, সেই জায়গায় গিয়ে আপনি আপনাকে কিভাবে দেখবেন? জাফরি, যেমনটা বলছিলাম, অনেক কথা কিন্তু আসলে এসেছে। অনেক কথা এসেছে মানে একদম গভীরের কিছু কথা এসেছে। আমি আসলে এখানে কিছু দুঃখের কথা বলতে চাই। একজন সংবাদ কর্মী আসলে সংবাদ সংগ্রহ করতে কেন চাই? এমন একটা পেশা সে বেছে নিয়েছে যে পেশাটা যথেষ্ট ঝুঁকি আছে। ইভেন আপনি যদি প্যান্ডামিক সিচুয়েশনে দেখেন, করোনাকালীন সময়ে যখন সবাই ঘর বন্দি আছে, তখন মানুষের কথা তুলে ধরার জন্য হাসপাতালের কেবিনে কেবিনে সংবাদ কর্মীরা ছিল। যখন অনেক বেশি জলোচ্ছ্বাস কিংবা বন্যার মতো একটা খারাপ সিচুয়েশনে দেশকে পড়তে হয়, তখন সেগুলোর সামনে দাঁড়িয়ে একজন সংবাদকর্মী সরাসরি গণমানুষের কথা বলতে যায়। আপনি এসব কথা বাদ দেন, এমন কিছু জায়গায় সংবাদকর্মীদের যেতে হয় যেখানে তাদের জীবনের ঝুঁকি পর্যন্ত থাকে। হ্যাঁ, এখানে আমি যদি সংবাদ কর্মী হিসেবে পেশাটার কথা বলি, এখানে কিন্তু অর্থের ব্যাপারটা আসে না। আপনি যদি বর্তমান বর্তমান বাংলাদেশের ফিনান্সিয়াল ব্যাপারটা যদি চিন্তা করতে যান, এখানে কিন্তু টাকা ইনকাম করাটা খুব বেশি সহজ। একজন ডেডিকেটেড ঝালমুড়িওয়ালা, আমি বিশ্বাস করি একজন ডেডিকেটেড ঝালমুড়িওয়ালাও মান্থলি 30,000 থেকে 40,000 টাকা উপার্জন করতে পারছেন। কিন্তু এখানে ব্যাপারটা আসলে টাকা পয়সা না, এখানে ব্যাপারটা পেশনের। ব্যাপারটা হচ্ছে তিনি একজন সংবাদকর্মী হিসেবে দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, তার সংবাদটা মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছে এই জায়গায়। তাহলে এই যে এত বড় একটা স্যাক্রিফাইস একটা পেশার মানুষ করছে, এই স্যাক্রিফাইসটা কত পেশার মানুষ আসলে করতে পারে? এই জায়গায় খুব খুব বড় একটা প্রশ্ন এখানে। আমি জানি না আসলে এই লাইভে কজন আছে কিংবা লাইভটি পরবর্তী রেকর্ডেড লাইভটি দেখবে, তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন এখানে থেকে যায়। আসলে একজন সংবাদকর্মী তার জীবনের অনিশ্চয়তা থেকে যায়, সেই জায়গায় সে কাজ করে যায়। পরিবারের সাথে যে একটা দূরত্ব থেকে সে কাজ করে যায়। অনেক সময় বছরের পর বছর, মাসের পর মাস তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে দূরে থেকে সে বিভিন্ন প্রতিকূল পরিবেশে আসলে কাজ করে যাচ্ছে। এই কাজ করাটা নিজের জন্য, এই কাজ করাটা দেশের জন্য, এই কাজ করাটা মানুষের কথা সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি সাংবাদিকতা এক প্রকারের দালালি। কেন দালালি? জনগণের সমস্যা সরকার অব্দি পৌঁছাতে পারে সাংবাদিকতা, সরকারের কথা জনগণের অব্দি পৌঁছাতে পারে সাংবাদিকতা। আপনি যদি কয়েকদিনের ঘটনা যদি একটু লক্ষ্য করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে যে দুর্নীতির যে মহা একটা উৎসব চলছে, সেখানে সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে ফিফা থেকে। এই যে এই কথাগুলো আহ বিভিন্ন ক্রীড়া সাংবাদিকরা যেভাবে সাহসিকতার সাথে প্রকাশ করছেন, সেই প্রকাশ করতে গিয়ে বাফুফের সভাপতি বলে ফেলছে যে আমি সাংবাদিকদের পিতার জুতা 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 সহ ছবি দেখতে চাই। এভাবে যে পরিবারকে যে একটা খারাপ ভাবে নেওয়া হচ্ছে, একজন সাংবাদিকের সম্মানে যে আঘাত লাগছে, এটা কিন্তু আহ এই দেশের সাংবাদিকতার জন্য আমি খুব বড় একটা খারাপ ইফেক্ট মনে করছি। সাংবাদিকদের এই জায়গায় স্বাধীনতা থাকা দরকার। এই যে সাংবাদিকরা যদি এই সংবাদগুলো প্রকাশ করতে না পারতো, যেখানে দেশের ফুটবল 140-এর কাছে ছিল, সেখানে দেশের ফুটবল এখন যে 190-এর কাছাকাছি, 200 ছুঁই ছুঁই অবস্থানে যাচ্ছে, তাহলে দেশে আছে কয়টা দেশ ফুটবল খেলে? সেখানে যদি আপনি 100-র মধ্যে যেতে না পারেন, তাহলে এত এত কোটি টাকার বাজেট দিয়ে এত এত টাকার আসলে যে ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনার বাফুফে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যে একটা খুব, আমি আসলে, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে নারী ফুটবল টিম একটা টুর্নামেন্ট খেলতে পারেনি, একটা ম্যাচ খেলতে যেতে পারেনি কিছু নির্দিষ্ট অ্যামাউন্টের কারণে। যে অ্যামাউন্ট বাফুফেতে যারা কাজ করছে তাদের অনেকেরই একদিনের খরচ। তাহলে আসলে এই এই ধরনের সমস্যাগুলো কোত্থেকে আসে? এই সমস্যাগুলোর কথা যদি সাংবাদিকরা বলতে যায়, তাহলে তখন কেন তাদের মা বাবা নিয়ে আসলে কথাগুলো আসে? এখানে বিরাট একটা অভিযোগ আসলে থেকে যায়। তারপরও অনেকখানি বলতে হয় যে সাংবাদিকরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবকিছু বাদ দিয়ে সংবাদ সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে, এটা এটাই সাংবাদিকতার পাওয়া না, এটাই সাংবাদিকটা আসলে পাচ্ছে। এখানে জাফরি, আমি আরেকটা কথা খুব গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই। আপনি যদি জেনারেশন গুলো দেখেন, হ্যাঁ আপনার ব্যস্ততা আমি লক্ষ্য করছি, তারপরও আপনি যদি জেনারেশন, আমি একটু, হ্যাঁ জাফরি, শুনতে পাচ্ছি, প্লিজ গো হেড। জি, আপনি যদি জেনারেশন গুলোর কথা চিন্তা করে দেখেন, তাহলে আমি বেবি বুমার্স থেকে শুরু করে যদি জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই,
এই 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 জেনারেশন গুলোর সাথে জেনারেশন জেড এর যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে আপনি দেখবেন যে একটা সময়ে সাহিত্যকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হতো, আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ যে যে আমল রয়েছে, আমি খুব সোজা কথাই বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়, সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মানুষের যে রেসপেক্ট, যে একটা ভয় পাওয়া, এটাকে আমি ভয় পাওয়া বলে ফেলবো সরাসরি। কারণ ওই সময় এটা সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের একটা কালচার বলা যেতে পারে। তারপরও ওই সময় সাহিত্যকে কেন্দ্র করে যেই পরিমাণ আসলে একটা ভক্তি কাজ করছে, এই সময়ের কোনো সাহিত্য 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 সাহিত্যিক কিংবা কোনো কবির কিন্তু অত বড় ফ্যান বেচ এখন নেই। এই জিনিসটা খুব বেশি ক্লিয়ার। অর্থাৎ জেনারেশনটা পাল্টাতে পাল্টাতে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, আপনি চাইলে জেনারেশন জেড কে এখন ইন্টারনেট জেনারেশন বলতে পারেন। ইন্টারনেট জেনারেশন কেন? কারণ এই জেনারেশনটা এমন একটা সময়ে বেড়ে উঠেছে যখন আসলে ইন্টারনেটের জনপ্রিয়তা বেড়েছে। ইন্টারনেটের জনপ্রিয়তা এমন ভাবে বেড়েছে, এবং এই জেনারেশনটা ইন্টারনেটের সাথে একদম খাপ খেয়ে গেছে। আপনি যদি বলতে যান, যে সময় আপনি হচ্ছে আহ কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছেন কিংবা কলেজে যাচ্ছেন, প্রাইভেটে যাচ্ছেন, পড়াশোনা করে আসছেন, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আপনার অনলাইন প্ল্যাটফর্মে শত শত শিক্ষক আসছে, তারা শত শত কথা বলছে, নানান লেকচার দিচ্ছে, ক্লাস করাচ্ছে, এগুলো দিয়ে শিক্ষার্থীরা মানিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমি আমার আগের জেনারেশন আর এই জেনারেশনের সবচেয়ে বড় একটা যে পার্থক্য, এটা এটার সাথে যদি আমি সাংবাদিকতাকে মিলাতে চাই, এক সময় যখন পত্রিকাগুলো আসলে সম্পাদনা করা হতো, পত্রিকাগুলো কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ ছিল না। একটা পত্রিকা আজকে ছাপা হলে একটা সংবাদ আসলে তাৎক্ষণিক ভাবে আমরা এখন ইমেল, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যখন একটা সংবাদকর্মী তার নিউজ ডেস্কে পৌঁছাতে পারে, তখন কিন্তু সেই সময়টা ছিল না। একটা ব্রেকিং নিউজ পৌঁছাতে তখন একদিন সময় লাগতো, 2 দিন সময় লাগতো। কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ প্রকাশের জন্য একটা সোশ্যাল মিডিয়া এনাফ। আপনি আপনি লক্ষ্য করে দেখেন, এখন মানুষ, আমি বিশ্বাস করতে পারছি না আসলে, এখন মানুষ টিভির পর্দায় বসে কয়জন, কিন্তু সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যে সামাজিক মাধ্যমগুলোর বদৌলতে, যে যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, সেগুলো যেভাবে বিস্তৃত হয়েছে, এটা আসলে অনেক বড় একটা আশীর্বাদ। এটাকেই আসলে জেনারেশন যে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। এক সময় কিন্তু যথেষ্ট নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত সংবাদের কাছে কিংবা একজন সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু এখন যদি আপনি একিউরেট ভাবে যে কাজগুলো করা দরকার একজন সংবাদকর্মী হিসেবে, সেই কাজগুলো যদি করে যেতে পারেন, তাহলে আপনাকে অনেকগুলো মানুষ দেখছে। আপনি নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিংবা নিজের যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে লাইভে দাঁড়িয়ে যদি কোনো একটা সমস্যার কথা বলেন, সেই সমস্যাটা অনেকের কাছে যাচ্ছে। কিন্তু ওই সময় যদি আমি আপনার জেনারেশনের কথা বলতে চাই, আপনি আশা করি যে জেনারেশন মিলেনিয়াম থেকে আহ আহ, সংযুক্ত আছেন, এবং সেই জায়গায় যদি আমি বলতে চাই, আপনার জেনারেশনে কিন্তু এই জিনিসটা পসিবল ছিল না। আপনি চাইলে ফেসবুক লাইভে এসে হুট করে, আপনার বয়স যখন 16, খুব ফেমাস একটা কবিতা, 18 বছর বয়স, এই বয়সটা কিন্তু একটা, কি বলে, মানুষের একটা টার্নিং 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 একটা লাইফের একটা টার্নিং পয়েন্ট বলা যায়। এই বয়সে কিন্তু আপনি চাইলে পাচ্ছেন না একটা স্মার্টফোনের সামনে দাঁড়িয়ে আপনার সমস্যার কথা বলতে। এই সমস্যাগুলো যখন গণমানুষের সামনে আনতে হয়, তখন আপনাকে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। কিন্তু এই যে ওপেন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কথা বলে যাচ্ছি, অনবরত, অন অন একদম একদম এক নাগাড়ে কথা বলে যাচ্ছি, এটা কিন্তু আসলে জেনারেশন জেড এর জন্য বড় একটি পাওনা। হ্যাঁ, এখানে অনেকগুলো নেতিবাচক দিক আসলে আসে। আসলে এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করছি কিভাবে, কিভাবে বলতে, যেমন এই যুগটা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলতে পারি। এআই প্ল্যাটফর্মে আসলে যেভাবে যেভাবে চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো দিয়ে আহ, আমি মনে করি যে এখন অনেকের যে সাধারণ মেধার অনেকের চাকরি আসলে নট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যে এখন এক সময় মনে হতো যে একটা গ্রাফিক্স ডিজাইন করা ক্রিয়েটিভিটি, এই থেকে যদি আমি 5 বছর আগের কথা বলি, একটা গ্রাফিক্স ডিজাইন করা ক্রিয়েটিভিটি। কিন্তু এখন যদি আপনি ক্রিয়েটিভিটির সংজ্ঞা খুঁজতে যান, তাহলে আমি সর্বোচ্চ ক্রিয়েটিভিটির সংজ্ঞা খুঁজবো, কেউ একজন যদি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারে, অর্থাৎ কেউ যদি একটা টোল বার তৈরি করতে পারে, কেউ যদি একটা সিস্টেম তৈরি করতে পারে, কি একটা যদি সফটওয়্যার তৈরি করতে পারে, যেটার মাধ্যমে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব সমস্ত সেবা দিয়ে যাচ্ছে, এটা কিন্তু এই সময়কার ক্রিয়েটিভিটি আপনি ধরতে পারেন। তাহলে অর্থাৎ একসময় যে ক্রিয়েটিভিটিটা ছিল একটা জিনিস তৈরি করতে করে দেওয়া, এবং পরবর্তীতে একটা রোবটের মাধ্যমে সেই জিনিস তৈরি করে দেওয়ার মধ্যে যে একটা বড় তফাৎ, এই জিনিসটা কিন্তু এই সময়কার মধ্যে যে জেনারেশন জেডের যে পার্থক্য, সেটা এখন এখন আপনি বিভিন্ন দেশের আহ, বড় বড় প্ল্যাটফর্ম গুলোর দিকে তাকাতে পারেন, যে তারা আসলে এই জিনিসগুলো খুব তাৎক্ষণিক ভাবে করে ফেলছে। এখন চাইলে একটা মানুষের মুখ খোলা যাচ্ছে,
তাকে একটা ছবি, একটা স্থির চিত্রকে একটা ভিডিওতে তৈরি করা যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পাওয়ার। এটা যদি এটা যদি বর্তমান যে জেনারেশন জেড যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আসলে এই এই যুগের জন্য আর কিছু হতে পারে না। কেননা এই জিনিসটাকে ব্যবহার করার মাধ্যমে আরো, এই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ওই জায়গায় সমস্ত জায়গা দখল করে ফেলেছে এমনটা কিন্তু না। আরো অনেক কিছু জায়গা আছে যেগুলোকে দখল করার সুযোগ এখনো পর্যন্ত আছে। এই জায়গাগুলোতে যদি এই জেনারেশন খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হাত না দেয়, তাহলে কিন্তু এই জেনারেশনের বড় একটা ব্যর্থতা থাকবে। এবং আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, যে একটা টিকটক প্রজন্ম তৈরি হচ্ছে, এই প্রজন্ম কিন্তু আহ শুধুমাত্র বাংলাদেশের জন্য না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনি যদি, আমি খুব ওপেনলি বলতে চাই, আপনি যদি আহ, অন্য দেশের টিকটকের যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো রয়েছে এবং তাদের সাথে যদি আমার দেশের যে টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, তাদের যদি মিলাতে চান, বড় একটা তফাৎ খুঁজে পাবেন। অন্যান্য দেশে যারা বড় বড় ক্রিয়েটর আছে, তাদের প্রত্যেকটা সেকেন্ডে আমি এক একটা লেসন খুঁজতে পারি, একটা লেসন খোঁজার আমার একটা পসিবিলিটি থাকে। কিন্তু এখানে সেটি নাই। এখানে হচ্ছে সব আহ কি কি বলবো আসলে, অযথা অযথা কিছু আসলে কন্টেন্ট এখানে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এবং আপনি লক্ষ্য করে দেখেন, আজকে আমরা এখানে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছি, আমি বিশ্বাস করি আমাদের এই আলোচনা তাদের 1 কোটি কন্টেন্টের সমান, 1 কোটি কন্টেন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই আলোচনা আসলে কতদূর যাবে আমরা জানি না। তবে ওই যে একটা অযথা কন্টেন্ট, সেটা কিন্তু সারা দেশব্যাপী যাচ্ছে। এই যে আসলে অখাদ্যকে আমরা যেভাবে খাচ্ছি, এই জেনারেশন এসে অখাদ্যকে যেভাবে আমরা খাচ্ছি, এটা আসলে খুব বেশি লজ্জাজনক একটা ব্যাপার। জাফি, আরো কথা বলবো, আপনি আসলে এই এই সময়টাতে আরো কিছু কথা যোগ করবেন। এতটুকু আমার মনে হয়েছে যে আমি সংবাদ কর্মীদের কথা বলেছি, আর সংবাদ সংগ্রহের কথা বলেছি, কি পরিমাণ ঝুঁকি নিয়ে তারা কাজ করছে সেটা বলেছি, এবং জেনারেশন যেটা বর্তমান যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোকে আসলে তারা নিতে পারবে কিনা, আসলে যত তাড়াতাড়ি সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়া যায়। এবং যে একটা আসলে বিকৃত মানসিকতার প্রজন্ম তৈরি হচ্ছে, এই মানসিকতার প্রজন্ম থেকে যদি আমি আহ একটা সৃষ্টিশীল প্রজন্ম তৈরি করার যদি একটা স্বপ্ন দেখি, তাহলে এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য এই জেনারেশন জেডকে আসলে লড়াই করে যেতে হবে। জাফরি। ওকে, ধন্যবাদ। এবং আমি শুনছিলাম মনোযোগ দিয়ে এবং নোট নিচ্ছিলাম। আহ কিছু নোট আমার সাথে মিলে গিয়েছে। যেমন আমি এআই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এবং আমাদের ইউনিভার্সিটি লেভেলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাংবাদিকতা এবং গণযোগাযোগ এসব বিষয় নিয়ে আমরা কিভাবে কি করছি। প্লাস হচ্ছে ডিজাস্টার গুলোতে সংবাদকর্মীদের যে অবদান। আমরা তন্মধ্যে আমি বোধহয় ১ম এ যেটা বলে দেই যে এআই নিয়ে বড় ধরনের একটা কেলেঙ্কারি কিন্তু এই অলরেডি জায়গায় জাফরি, জার্মানিতে আমি হয়েছে। একটা কথা আসলে উল্লেখ করতে চাই। এই জায়গায় আমার একটা কথা আসলে উল্লেখ করা দরকার। আপনি যখন বলেছেন যে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে গণযোগাযোগ এবং সাংবাদিকতার যে বিষয়টি এখানে আসছে, আমি চাইলে এখানে আপনি ধরেন সাংবাদিকতা পেশাটা আসলে যেভাবে এগুচ্ছে এবং ভবিষ্যৎকে টেক্কা দিতে আসলে সাংবাদিকতা পেশাটা যতটুকু প্রয়োজন, আমি এই মুহূর্তে মনে করি বাংলাদেশে একক একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, যেখানে কেবল সাংবাদিকতাই পড়ানো হবে। যেমন আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য একটা বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল মেডিকেল ডাক্তারি পড়ার জন্য একটা বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সাংবাদিকতার চর্চা করার জন্য যদি আপনি বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে না পারেন, একটা প্রতিষ্ঠান তৈরি করতে না পারেন, তাহলে যে কথা বলার সুযোগ পাচ্ছে সে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে ফেলতে পারছে। কারণ এখানে একটা আহ একজন নেতার অফিসের সামনে 10 মিনিট বসে থেকে এখানে একটা টাকা পয়সা নেওয়ার একটা পেশা এই জায়গায় আছে। প্রত্যেকটা জায়গায় তো আসলে নেগেটিভিটি থাকে। যে ইচ্ছে যে কথা বলতে পারছে না, যে আসলে সাংবাদিকতা থিম বুঝে না, সেও সাংবাদিকতা করতে চাচ্ছে। কিন্তু এই জিনিসটাকে যদি আপনি একদম প্রপার এডুকেশনে নিয়ে যেতে চান, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যদি আসলে বাংলাদেশে তৈরি করা সম্ভব হয়, সেটা সেখানে শুধুমাত্র সাংবাদিকতা তৈরি হবে, যেখানে শুধুমাত্র গণমাধ্যমের কথা বলা হবে, যেখানে মিডিয়াটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। এখন কিন্তু মিডিয়ার বাইরে কেউ না। কেউ যদি একটা বিজনেস দাঁড় করাতে চায়, তাকে মিডিয়ার কাছে এসে দাঁড় করতে হয়। কেউ যদি একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই, তার মিডিয়ার কাছে এসে দাঁড় করাতে হয়। সব কিছুই আসলে মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এবং মিডিয়া ছাড়া একটা একটা সিঙ্গেল মানুষেরও এই সময় আসলে চলার সুযোগ থাকছে না। তাহলে এই মিডিয়া কেন্দ্রিক যে একটা পড়াশোনা, এই পড়াশোনাটার যে ঘাটতি বাংলাদেশে আছে, এটা আপনি যত তাড়াতাড়ি আহ এই ঘাটতিটা পূরণ করতে পারবেন, তত বেশি আসলে আমাদের জন্য লাভ। জাফরি, আপনি বলতে পারেন। আমি ১ম এ যেটা বলছিলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অগমেন্টেড ইন্টেলিজেন্স নিয়ে বড় ধরনের একটা কেলেঙ্কারি অলরেডি জার্মানিতে হয়েছে। যেখানে
ওখানকার একজন সাংবাদিক মাইকেল শুমাখারের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই জেনারেটেড ইন্টারভিউ ছাপিয়েছেন এবং সেটা নিয়ে অলরেডি ওখানকার লিগ্যাল প্রসেস আইনি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। এই যে এমন একটি সিচুয়েশনে যেখানে আমি চাইলেই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইন্টারভিউ তৈরি করতে পারছি বা অন্য অনেক ভিডিও তৈরি করতে পারছি, তাহলে এখানে কিন্তু সাংবাদিকতা কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা সত্যি, যখনই কোনো টেকনোলজি এসেছে আমার মনে হয়েছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে সাংবাদিকতা। ফর এক্সাম্পল, যেদিন প্রথম আহ আপনার অনলাইন ভিত্তিক পত্রিকা আসলো, সেদিন কিন্তু সবার আগে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিন্ট মিডিয়া, কিংবা যখন টেলিভিশন আসা শুরু করলো। এরপর আরো একটি টেকনোলজি সোশ্যাল নেটওয়ার্কিং যখন আসলো, প্ল্যাটফর্ম গুলো যখন এমার্জ করা শুরু করলো, মার্কেটে আসা শুরু করলো, তখনও কিন্তু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যৌথভাবে ক্ষতির শিকার হয়েছে। এখন যখন এআই এসেছে, এখন আবার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো একসাথে আবার চ্যালেঞ্জের মুখে পড়ছে। এমন একটি সিচুয়েশনে যখন জেনারেশন জেড কে লিড নিতে হবে আজকে থেকে 10 বছর পর কিংবা 15 বছর পর কিংবা 5 বছর পর কিংবা 20 বছর পর, কারণ দিন শেষে কিংবা এই যুগ শেষে এই পৃথিবীটা তাদেরই হবে। এমন একটি অবস্থায় এসে জেনারেশন জেড এর কি ভূমিকা নেওয়া উচিত, এবং সাথে আমি একটা পয়েন্ট ট্যাগ করে দিতে চাই যে বাংলাদেশে অবশ্যই ডেডিকেটেড জার্নালিজম ইউনিভার্সিটি দরকার, স্কুল অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন দরকার। যেমনি ভাবে আমি একটা উদাহরণ দিতে চাই যে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, যেটা ইন্ডিয়াতে রয়েছে, তারা কিন্তু প্রতি বছর পৃথিবীতে অনেকগুলো ইকোনমিস্ট তৈরি করছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ইকোনমিস্ট তৈরি করছে। ইন্ডিয়ার আইআইটি গুলো ইঞ্জিনিয়ার তৈরি করছে। ইন্ডিয়ার আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট গুলো পৃথিবীতে ম্যানেজিং লিডার্স কিংবা কর্পোরেট লিডার তৈরি করছে। সেক্ষেত্রে ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি ওই দিন বলছিলেন একটা সাক্ষাৎকারে যে বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত একটা ডেডিকেটেড ল ইউনিভার্সিটি নেই, যেখানে ল এন্ড লিগ্যাল ইস্যুস গুলো অনেক বেশি আহ, 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 আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমরা প্রতিদিন বলছি যে আমাদের শুধুমাত্র একটা উদাহরণ দেয়, যেহেতু আমরা মে দিবস মাত্র আহ, উদযাপন শেষ করলাম এবং এখনো মে দিবসের রেশ রয়ে গিয়েছে। আমাদের যে লেবার কোডটি রয়েছে, একটা ছোট শিশু যে ক্লাস 8-9 পড়ে, যে ইংরেজি বাংলা পত্রিকাগুলো পড়ে, সে সহজেই ধরতে পারবে যে আমাদের লেবার লতে অনেকগুলো অসঙ্গতি রয়েছে, আমাদের সংবিধানে অসঙ্গতি রয়েছে। সে তেমন একটি অবস্থায় গিয়ে আমরা এখনো পর্যন্ত কিন্তু ডেডিকেটেড ল ইউনিভার্সিটি কিংবা ডেডিকেটেড জার্নালিজম ইউনিভার্সিটি করিনি। এটা আপনি সঠিকভাবে উপস্থাপন করেছেন। আমার মূল প্রশ্ন কিন্তু এআই ভার্সেস print, electronic, and social networking medias. So how Generation Z will take a decision? Generation Z কিভাবে আগাবে? And আপনাদের এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হওয়া উচিত? আপনাদের চিন্তাধারা কি হওয়া উচিত? আপনারা আপনাদের চিন্তাধারাগুলোকে কিভাবে রিমডিফিকেশন করতে পারেন? এট দি এন্ড অফ দ্য ডে আপনাদের যে চিন্তাধারা সেটাকে কিন্তু আমরা লিড করতে পারবো না, কারণ উই হ্যাড আ ডিফারেন্ট কাইন্ড অফ আপব্রিঙ্গিং। আমরা বড় হয়েছি মাসুদ রানা পড়ে, আমরা বড় হয়েছি তিন গোয়েন্দা পড়ে, আমরা বড় হয়েছি দস্যু বনহুর পড়ে, আমরা আমাদের টিফিনের টাকা বাঁচিয়ে ওয়েস্টার্ন সিরিজ কিনেছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা যখন দশম শ্রেণীতে পড়ি, উই নেভার নো দ্যাট দেয়ার ইজ এ গার্লফ্রেন্ড। আমরা পৃথিবীতে যে গার্লফ্রেন্ড একটা জিনিস অস্তিত্ব রয়েছে সেটা আমি দশম শ্রেণীতে জানতাম না, যদিও বা দশম শ্রেণীতে আমি মিনিমাম 15 থেকে 20টা জাতীয় পত্রিকা পড়তাম এবং ইন্টারন্যাশনাল পত্রিকা পড়তাম, যেহেতু আমার স্কুলটা উপজেলা সদরে ছিল। কিন্তু আমরা জানতাম না। ইট ডাজন্ট মিন দ্যাট উই আর আনস্মার্ট, বাট our generation is like that was our inspiration, our upbringing. So you had different upbringing and it's not possible to understand you. আমাদের পক্ষে কখনো আপনাদেরকে বোঝা সম্ভব না, because you are representing your generation, so আপনি আপনার জেনারেশনকে বেশি বুঝতে পারবেন। এই যে এআই ভার্সেস, আবার আমার প্রশ্ন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এন্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, কারণ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস গুলো এখন অনেক বেশি নিউজ সার্ভ করছে, be it YouTube, be it Facebook, be it Instagram, be it Twitter, be it
LinkedIn and other social networking platforms. Please go ahead. জি জাফরি, এখানে একটা জিনিস আসলে বলার থাকে। আপনি যেমন করে বলছিলেন যে জেনারেশনের যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আমরা এখনো অ্যাডজাস্ট করতে পারিনি। কেন করতে পারিনি? যে আপনি বলছিলেন যে দশম শ্রেণীতে পড়াকালীন আপনি 10টি পত্রিকা পড়তেন। আপনি আমাদের জেনারেশনে এমন কাউকে পাবেন না যে একটা সকালে যে একটা পত্রিকা খুলে দেখছে। কারণ এই জিনিসটা আসলে যেভাবে আসলে ইন্টারনেট ভিত্তিক হয়ে গিয়েছে, তখন আমাদের যে কারেন্ট নিউজ গুলো থাকে এই নিউজ গুলো আমরা কেবলমাত্র নিউজ ফিডে পেয়ে থাকি। আমাদের সোশ্যাল মিডিয়ার যে নিউজ ফিড আছে সেখানে পেয়ে থাকি। এখানে আরেকটা জিনিস আসলে খুব গুরুত্বের সাথে উল্লেখ করা দরকার যে জেনারেশন জেড কে নিয়ে কিন্তু সম্ভাবনা যে যেমন একটা ধার আছে, ঠিক তেমনি মানুষের একটা অসন্তুষ্টি আছে। কেন অসন্তুষ্টি? কারণ আমি বিশ্বাস করি যে আগে যে জেনারেশন গুলো আছে সেই জেনারেশন গুলোর সাথে আমাদের জেনারেশনের চাহিদার একটা তফাৎ আছে। চাহিদার তফাৎ বলতে আগে জেনারেশনরা চাইতো যে আমি সবকিছু শেষ করার পর, আমার একাডেমিক সবকিছু শেষ করার পর আমি একটা প্রফেশনে যাব। কিন্তু এই জেনারেশন একাডেমিক পড়াশোনা চলাকালীন প্রফেশনটা কন্টিনিউ করতে চায়। এই সময় তারা আসলে সৃষ্টিশীল কাজগুলো করতে চায়, তবে সৃষ্টিশীল কাজগুলো আগের কাজগুলোর সাথে মিলে যায় না। যেমন ধরি দেখেন, আপনি এই জেনারেশন আসলে একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন কাজী নজরুল ইসলাম খুঁজতে আপনাকে অনেক বেশি বেগ পেতে হবে। কিন্তু এই জেনারেশনের মধ্যে আপনি একটা মার্ক জাকারবার্গ কিন্তু খুঁজে পেতে পারেন। মার্ক জাকারবার্গ বলেন, স্টিভ জব বলেন, কিংবা আহ, আপনি বড় বড় যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে তাদের যে প্রতিষ্ঠাতা রয়েছে তাদের মধ্যে যে প্রতিভা আছে, সে প্রতিভার অধিকারী কাউকে আপনি খুঁজে পেতে পারেন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি একজন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা খুঁজে পাবেন না। কেন খুঁজে পাবেন না? কারণ এখানে যে ক্রিয়েটিভিটির যে আপনার যে ক্রিয়েটিভিটির যে ধারণা, এটাই আসলে পাল্টে গিয়েছে। এটা বেসিক্যালি আপনার যে জেনারেশন রয়েছে সেই জেনারেশনের সাথে আমার জেনারেশনের তফাৎ এই জায়গায়। আসলে ওই সময় যেভাবে বাংলা সাহিত্যের বড় বড় যে গ্রন্থগুলোকে চর্চা করা হতো, বাংলা সাহিত্যের বড় বড় কবিতাগুলো যেভাবে হৃদয়ে ধারণ করা হতো, সেটা কিন্তু এখন হচ্ছে না। এখন অনেক এই যে এই এই ওই জিনিসটার যে একটা শূন্যতা থেকে যায়, ওটা পূরণ করার জন্য কিন্তু অনেক জিনিস চলে এসেছে। অনেক জিনিস বলতে আপনাকে যদি আমি বলি, এখানে প্রোগ্রামিং এর জিনিসটা চলে এসেছে, আউটসোর্সিং এর জিনিসটা চলে এসেছে। এখন আহ কবিতা লিখতে আসলে কেউ ব্যস্ত না, এখন কোডিং করতে সবাই ব্যস্ত। এখন কিভাবে সফটওয়্যারিং শেখা যায়, কিভাবে ইন্টারনেট ভিত্তিক কাজ করা যায়, একজন ওয়েব ডেভেলপার হওয়া যায়, এই জিনিসগুলো খুঁজতে আসলে মানুষ, আমাদের জেনারেশন খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এর পাশাপাশি আমাদের জেনারেশনের সবচেয়ে বড় একটা আহ, সমস্যা হচ্ছে এই জেনারেশনটাকে বোঝা খুব মুশকিল আসলে। খুব মুশকিল বলতে এই জেনারেশনটা কোন সময় কি চাই এই জিনিসটা আসলে একদম আগের যে জেনারেশন তারা বুঝতে পারে না। না মানুষের তো বোঝার ক্ষমতা চেয়ে আমি মনে করি যে না বোঝার ক্ষমতা বেশি, আবার না বোঝার ক্ষমতা চেয়ে ভুল বোঝার ক্ষমতা আরো বেশি। এই জিনিসটা কিন্তু খুব বেশি আহ এই জায়গায় লাগে। এই ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, জেনারেশন যেটার কেউ একটা যদি একটা সম্ভাবনার কথা বলতে চাই, আমাদের আগের জেনারেশন সেখানে নেগেটিভিটি সবসময় খুঁজে পায়। এই জিনিসটা কিন্তু খুব খারাপ একটা এফেক্ট। এখানে থাকে স্বাধীনভাবে একটা জিনিস করতে দেওয়া হচ্ছে না। স্বাধীনতার কিন্তু একটা বড় অভাব এখানে আছে এখানে। প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে ত্রিমূর্তি, আহ ক্ষয়মান ত্রিমূর্তি means decaying three statues like electronic media, print media and social networking sites গুলো বা social networking news পোর্টাল গুলো, নাও তারা এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সামনে দাঁড়িয়েছে। সো হাউ, কিভাবে জেনারেশন জেড এখানে কন্ট্রিবিউট করতে পারে? আহ তারা কি Yes, ভাবছে? আমি ওদিকে অর যাচ্ছিলাম আসলে। ওদিকে ওদিকে যাচ্ছিলাম আসলে। আমি বিশ্বাস করি, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব পারছে। সে একটা কন্টেন্ট তৈরি করতে পারছে। ধরেন আপনি যদি তাকে কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে একটা কবিতা লিখতে বলেন, আমি বিশ্বাস করি খুব সুন্দরভাবে সে কবিতাটি গুছিয়ে দেবে। কিন্তু আজকে ঘটে যাওয়া কক্সবাজারের একটা সাম্প্রতিক ঘটনা, যেটা কক্সবাজারের একটা আনাচে কানাচে লুকিয়ে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ওই ঘটনা খুঁজে বের করতে পারছে না। তাহলে এই জায়গাটা কিন্তু এখনো খালি আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওখানে এখনো পৌঁছাতে পারছে না।
তার মানে এমন না যে সাংবাদিকদের আহ অবস্থান একদম চেঞ্জ হয়ে যাবে। কারণ এমন কিছু জায়গা আসলে পৃথিবীতে আছে, এবং সেই জায়গাগুলোকে কভার করার জন্য আসলে মানুষের সৃষ্টি। মানুষকে তো এমনিতে আসলে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করা হয়নি। এই জায়গায় যে এমন কিছু জায়গা আছে যেগুলো আসলে মানুষের জন্যই করা, এগুলো কেবল মানুষই পারবে। এই জায়গাগুলোতে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাত দিতে পারছে না। যেমন আপনাকে যদি আমি সাম্প্রতিক সময়ের একটা ঘটনার বর্ণনা দিতে বলি, সেটা কেবল আপনি পাচ্ছেন। আপনি আমি একটু বিস্তৃত করে বলতে চাই যে কিছুদিন আগে আমি আগামীকালকের ঘটনা বলছি। কক্সবাজারের গণমাধ্যমগুলোকে ফলো করে প্রচারিত হয়েছে যে একজন নারী নেত্রীকে আসলে জবাই করে খুন করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া গুলো কিন্তু সেই জিনিসটা খুব ভালো করে প্রচার করছে। এক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওখানে গিয়ে সেই সংবাদটা কভার করার মতো সুযোগটা থাকে না। এই যে সেই মায়ের মেয়ের যে কোণের আহ, চোখের কোণে লুকিয়ে থাকা জল, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণ করতে পারে না। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতে পারে না যে একটা অনুভূতি প্রকাশ করতে হচ্ছে। সেই অনুভূতি প্রকাশের ক্ষমতা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নেই। এবং এই জায়গায় সেই ঘটনাটা পুরোপুরি ভাবে দেখে যে একটা রিপোর্ট তৈরি করা, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নেই। তারপরও সাংবাদিকতার ক্ষেত্রে অনেকটা আসলে জায়গাটা দখল করে বলতে চাই, কিছু স্পেসিফিক কন্টেন্ট আছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তৈরি করতে পারে, যে জায়গায় আসলে সাংবাদিকদের একটু বেগ পেতে হচ্ছে। এবং এই জায়গাটা আসলে ভালো। কেন ভালো? এই জায়গার মাধ্যমে আসলে যারা প্রকৃত মেধাবী, এবং এই মেধাবীর সাথে যারা আসলে একদম আহ মোটামুটি অনর্থক সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র লিখে যেই যারা সাংবাদিকতাকে তৈরি করতে চায়, তাদের একটা তফাৎ তৈরি করে ফেলতে পারবে। কারণ তাদের সাথে টেক্কা দেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। কিন্তু প্রকৃত মেধাবী যে একটা কন্টেন্ট নিজে বুঝে নিজের চোখে দেখে সেই বিষয়টাকে অনুভব করে তৈরি করতে পারবে, সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবলমাত্র সাধারণ যে কন্টেন্ট, সেটাকে যদি টেক্কা দিতে পারলেও, যেটা আসলে আমি যদি বলি খুব অসাধারণ কোনো কন্টেন্ট, কোনো অসাধারণ কোনো লেখা, এটার সাথে আসলে টেক্কা দেওয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নেই। কারণ এই জিনিসগুলো লিখতে আসলে অনুভূতির প্রয়োজন হয়। আপনি যাই বলুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আসলে অনুভূতি নেই। অনুভূতি শূন্য একটা জিনিস আসলে মানুষের সাথে পেরে উঠবে না, এটাই আমার বিশ্বাস। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে হোয়াট ইফ রোবট মাঠে গিয়ে নিউজ কভার করছে, একটা ফর এক্সাম্পল, যে একটা কি উদাহরণ দিতে পারে, যে একটা সাক্ষাৎকার হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, যেখানে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবট নিউজটা কভার করছে। হোয়াট ইফ এমন হয়? আই ফিল লাইক যে একদিন এরকম আসবে যে রোবট ইজ কাভারিং আ নিউজ কনফারেন্স, অর একটা সিচুয়েশন, অর একটা মেবি একটা স্পোর্টস কম্পিটিশন, হোয়াট এভার ইট ইজ, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গিয়ে নিজেই কভার করছে। আহ, কেমন হয় এটা? হ্যাঁ, জিনিসটা দারুণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কভার করার যে বিষয়টা বলেছিলেন, এর আগে কিন্তু আমরা দেখিনি এমন না। বাংলাদেশের রোবট সফি এসেছিল, কথা বলেছে, মানুষের কথা শুনেছে, কথার জবাব দিতে পেরেছে। বিষয়টা দারুণ। বিষয়টা আসলে যুগ যেহেতু পাল্টাচ্ছে, আমাদের তো নতুন কিছু দেখার আসলে অধিকার আছে। সেই সুবাদে হয়তো বা আমরা নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। আহ ঠিক এই জায়গা থেকে আসলে বলা দরকার যে ফিল্ডে গিয়ে যে আপনি সংবাদ সংগ্রহের একটা কথা বললেন, এটা এটা যে অসম্ভব সেই জিনিসটা আমি কোনোভাবেই বলতে পারবো না। এটা যে আবার একদম 100% সম্ভব, সেটাও আপনি বলতে পারবেন না। কারণ আপনি যতই বলুন, মানুষ তো মানুষ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা রোবট গিয়ে আসলে 100% অনুভূতিটা বুঝে আসবে এমনটা নাও হতে পারে এই জায়গায়। তবে যদি যাই, সেটা আসলে আহ আমি বলতে চাই যে মানুষের পেশার জন্য খুব বেশি ভয়াবহ। এবং সেই সাথে আসলে আমাদের যে একটা প্রাণবন্ত একটা ব্যাপার থাকে, সেই প্রাণবন্ত ব্যাপারটা আসলে হারিয়ে যাবে। যে এক সময় আহ, যে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে যখন আপনাদের আপনাদের জেনারেশনে যখন কোন একটা গান রেকর্ড করা হতো, রেকর্ডিং লেভেলে যখন যেত, তখন কে একজন ঢোল বাজাতো, কে একজন তবলা বাজাতো, কেউ হারমোনিয়ামে তাল তুলতো। এখন সেটা হয় না। এখন কোনো যন্ত্র ব্যবহার করে, কোনো প্রযুক্তি ব্যবহার করে একটা সুন্দর একটা মিউজিক তারা তৈরি করে ফেলতেছে।
তাহলে এই জায়গায় গিয়ে কিন্তু আসলে বড় একটা ঘাটতি থেকে যায়। এই যে একসময় যে দুই হাতের তালুতে যে তবলাটা বাজতো, আঙ্গুলের সাহায্যে যে হারমোনিয়াম থেকে সুর আসতো, সেটা কিন্তু এখন অটোমেটিক্যালি একটা প্রক্রিয়ার মাধ্যমে চলে আসছে। হ্যাঁ, এই জায়গায় আসলে একটা শিল্পী হিসেবে যে তবলা শিল্পীটা আসলে তবলা বাজাতো, যে হারমোনিয়ামে সুর তুলতো, তার একটা শূন্যতা কিন্তু আমরা অনুভব করতে পারছি। যে আহ, আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা এক একজন সৃষ্টিশীল মানুষ। তারা এক একটা জিনিস তৈরি করছে, এমন একটা সুর তারা তৈরি করছে যেটা আগে কেউ তৈরি করতে পারেনি। আঙুলটা এদিক সেদিক বাজিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে এমন একটা পার্ট তৈরি করছে যে পার্টটা ওই গানে একটা আলাদা ভাব দিচ্ছে। কিংবা বাঁশির কথা বলতে পারেন, বাঁশির চেয়ে তো সুমধুর আসলে কোনো বাদ্যযন্ত্র হয় না। সেই বাঁশিটা যেভাবে আসলে একজন বাজায়, আহ আহ, বাজানোর সময় যদি একটা মানুষের দিকে লক্ষ্য করা হয়, তার চোখ দুটো বন্ধ, সে একটা একটা আলাদা জগতে হারিয়ে যাচ্ছে। তার সম্পূর্ণ মনোযোগ ওই বাঁশিকে কেন্দ্র করে। এই যে একটা সুন্দর একটা ব্যাপার, সুন্দর একটা পরিবেশ, সেখানে আপনার তাকাতেও ভালো লাগছে। এই জিনিসটা যখন আসলে হারিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে, যখন এই জিনিসটাকে এনে দিচ্ছে, আমরা কিন্তু আহ প্রাণবিক যে ব্যাপারটা, প্রাণবন্ত যে ব্যাপারটা, আমাদের মাটি ও মানুষের যে সম্পর্কটা, একজন প্রতিভার যে সম্পর্কটা, এই সম্পর্কটা আসলে হারিয়ে ফেলছি। এই জায়গায় অনেক বড় একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আসলেই আমাদের জন্য খুব বেশি মর্মান্তিক, খুব বেশি মর্মান্তিক। এবং আমরা চাই যে এই জিনিসগুলো ফিরে আসুক, এই জিনিসগুলো বারবার চলে আসুক। যেমন কিছু অনুভূতি এখানে থাকে। আমি যদি আহ আরেকটা জিনিস এখানে বলতে চাই, যে ডিজিটাল মানি ট্রান্সফারিং সিস্টেমের কথাটা যদি বলতে চাই, তাহলে ডিজিটাল মানি ট্রান্সফারিং এর চেয়ে আমি যদি চিঠি আদান প্রদানের ব্যাপারটা বলতে চাই, আমার বাবা তো একজন পোস্ট অফিসার, মানি তিনি তো অর্ডার, মানি আহ, অর্ডার, মানি অর্ডার। হ্যাঁ, মানে অর্ডার চেয়ে আরেকটা বিষয় বলতে চাই, যে এখানে চিঠি যে আদান প্রদানের বিষয়টা যে আসে, আমার বাবা নিজেও তো একজন পোস্ট অফিসার। আমি আসলে ওই সময় দেখতাম যখন আমার 2010 কিংবা 2012 সময়ে, তখন কিন্তু আমার বাবার কাছে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসতো, যে একজন সন্তান বাইরে পড়াশোনা করতে গিয়েছে, গ্রামের একজন সন্তান, সেই সন্তান বাবাকে খুব সুন্দর করে চিঠি লিখেছে। সেই চিঠিতে তার অনুভূতি লিখেছে, তার এই পরিমাণ একটা অর্থ লাগবে, আমার বই কেনার জন্য এমন একটা অর্থ লাগবে। যে একটা যে সেই চিঠিটা সেই চিঠিটার ভাঁজ খোলার মধ্যে যে একটা আনন্দ, সেটা কিন্তু এখন আসলে নেই। যে কিছুক্ষণ আগে আমাকে বাবা ফোন করেছে, এই যুগটা যদি আসলে আমি না পেতাম, স্মার্টফোনের যুগটা যদি আমি না পেতাম, তাহলে হয়তো বা বাবার কাছ থেকে একটা চিঠি পাওয়ার সৌভাগ্য আমার থাকতো। আসলে ওই জিনিসটা এখানে যদি আরেকটা কথা বলতে চাই, একটা প্রেমিক প্রেমিকার একটা চিঠি নেওয়ার জন্য যে অপেক্ষা থাকে আসলে, 1 মাস, দীর্ঘ 1 মাস পর, দীর্ঘ 2 মাস পর, ওই যে হাতের লেখা একটা চিঠি যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, একটা তীব্র যে একটা ভালো লাগা কাজ করে, সেটা কিন্তু ওই সময় পাচ্ছি না। এখন সোশ্যাল মিডিয়ায় আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে সে দেখতে পাচ্ছে, সে সাথে সাথে তার সাথে আপনি ভিডিও কলে চাইলে আহ, দেখা করতে পারছেন, কথা বলতে পারছেন। জিনিসটা খুব ইজিলি হয়ে গেছে। কিন্তু এখানে আসলে প্রযুক্তির উন্নতি হচ্ছে, কিন্তু আবেগটা আসলে কমে যাচ্ছে। আবেগের সাথে অপেক্ষা বিষয়টা খুব বেশি উতপ্রোত ভাবে জড়িত। অপেক্ষা জিনিসটা যেখানে থাকে, সেই জায়গায় কিন্তু সৌন্দর্য সৌন্দর্য অটোমেটিক্যালি বেড়ে যায়। যে আহ, একটা মনির খানের একটা খুব জনপ্রিয় গান আছে, যে চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। এই গানটাও কিন্তু একসময় আসলে হারিয়ে যাবে। হারিয়ে যাবে কেন? এখন আসলে এই জায়গায় আরো কথা আসে, কথা লম্বা হবে, অনেক কথাই যে আসে। এখন যদি আপনি বাংলাদেশের এন্টারটেইনমেন্ট জগৎটা দেখতে যান, এখানে যে নাটকগুলো তৈরি করা হচ্ছে, যে ফিল্মগুলো তৈরি করা হচ্ছে, এগুলো একদম অখাদ্য বলা চলে। একটা নাটকের নাম যদি হয় আমার এক্স যখন, আহ, এক্স যখন ভাবি, এক্স যখন, এই টাইপের কিছু নাটক আসলে আপনার চোখের সামনে পড়ে, এগুলো খুব হাস্যকর বিষয়। এক সময় যে হুমায়ুন আহমেদের যে নাটক ছিল নক্ষত্রের রাত, তারা তিনজন, এই নাটকগুলো আসলে এখন আপনি খুঁজে পাচ্ছেন না। এটা খুব বেশি মর্মান্তিক বিষয়, যে নক্ষত্রের রাতের মতো একটা কন্টেন্ট আপনি এখন চাইলে পাচ্ছেন না। এখন অ- অ- যেই নাটকগুলোতে, যেই ওয়েব সিরিজ গুলোতে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে, যে ওয়েব সিরিজের ডায়লগ, যে একটা চরিত্র যে কিছু সংলাপ, যে তিনি সংলাপ তৈরি করছেন, সেই ডায়লগটা যে ডেলিভারি করছেন, তাদের মধ্যে সেই জায়গায় যে সম্পর্কটা থাকতো, সেই সম্পর্কটা কিন্তু এখন আমরা পাচ্ছি না। যে আহ, আমি বিশেষ করে একদম প্রথমের দিকে বাংলা নাটকের যে ক্লিপ গুলো এখন আমাদের চোখে পড়ে, ওগুলো দেখলে আসলে আমাদের বেশি আফসোস হয়। এই যে এই দারুণ সংলাপ গুলো এখন কোথায়? এই সংলাপের ডেলিভারি করার যে সিস্টেমটা, এটা এখন কোথায়? এখন সেই জায়গাতে যে অ্যাগ্রেসিভ ভাবে যে কথাবার্তার যে একটা প্রচলন চলে আসছে, বিভিন্ন নাটকে যেভাবে আহ, আহ, এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, যে এই ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে
লিখতে পারলে কেউ একজন লিজেন্ড তকমা পেয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে জেনারেশনের জন্য খুব বেশি খারাপ। এই জিনিসটা আমি আসলে বলতে চাই যে অনুভূতি শূন্য একটা প্রজন্ম তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। যে আমার আসলে খুব বেশি আমি ইমোশনাল হয়ে গেছি অপেক্ষার কথাটা বলতে গিয়ে। আমি আসলে আমি আপনাকে মাঝে মধ্যে বলতাম যে আমি যদি এই যুগে না হই আরো 10 থেকে 20টা বছর আগে হতাম, এই সৌন্দর্যগুলো কিন্তু আমি উপভোগ করতে পারতাম। আপনি মাঝে মধ্যে এই জিনিসটা আমাকে বলে থাকেন যে আমার হ্যাঁ, হ্যাঁ, নিজেকে খুব বড় এটাই একটা যে আক্ষেপ থেকে যায়। হ্যাঁ, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আহ, সবচেয়ে যে বড় রিস্ক যেটা আমরা ভাবতে পারি সেটা হচ্ছে যে নিউজ নিউজ হচ্ছে ইটস নট অনলি কাভারিং সামথিং, ইটস অ্যাবাউট কানেক্টিং হিউম্যানিটি। জাস্ট আমরা কল্পনা করতে পারি যে কিভাবে হিউম্যানিটিকে কানেক্ট করে। ফর এক্সাম্পল এরিট্রিয়াতে আহ, আহ, আপনার ইবোলা অ্যাটাক হলো, অর্থাৎ ইবোলার আক্রমণ হলো আফ্রিকাতে। হ্যাঁ, এ, সেই নিউজটা দেখে কিন্তু বাংলাদেশের মসজিদগুলোতে আফ্রিকার মানুষদের জন্য প্রার্থনা করা হচ্ছে। তার মানে কি, এই যে নিউজটা ইটস নট অনলি সার্ভিং যে যে আফ্রিকার কমিউনিটিকে শুধু সার্ভ করছে না, এটা একই সাথে বাংলাদেশের মানুষের সাথে আফ্রিকার মানুষকে কানেক্ট করেছে থ্রু সোল। তাদের আত্মিক একটা কানেকশন তৈরি হয়েছে। আমাদের মসজিদগুলোতে কিন্তু মানুষ কান্না করেছেন আফ্রিকার ইবোলা অ্যাটাক যেন খুব দ্রুত সৃষ্টিকর্তা ঠিক করে দেয়। এখানে আমরা ধর্ম টানছি না, আমরা এটা আনতে চাচ্ছি যে ইমোশনাল কানেক্টিভিটি, এই যে আত্মায় এই আত্মায় এই মানুষে জায়গায় যদি আমি মানুষে যে আমি একটা যে যে জিনিস যোগ করতে চাই। কানেকশনটা। এই কথাটা শুনে হয়তো আপনারও খুব ভালো লাগা কাজ করবে যে গত ফুটবল বিশ্বকাপ চলাকালীন আসলে আহ, বাংলাদেশ এবং আর্জেন্টিনা দুটো দেশের সাথে সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ মিডিয়া গুলো যে সম্পর্কটা তৈরি করেছে এটা কিন্তু মধুর সম্পর্ক। যে ওখানে একজন বলছে যে আর্জেন্টিনা একটা নাগরিক বলছে আই লাভ বাংলাদেশ, এখানে বাংলাদেশি ফ্যানদের যে উন্মাদনা সেটা যে তাদের কাছে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের বড় বড় ক্রীড়া সাংবাদিকরা যে মেসির পরিবারের কাছ থেকে সেই ব্যাপারে জানার চেষ্টা করছে। এবং বিশেষ করে এই ব্যাপারে যখন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি তার বক্তব্য দিচ্ছে, হ্যাঁ বাংলাদেশের সাপোর্ট সে দেখেছে। এই জিনিসগুলো আসলে দুইটা দেশের মধ্যে যে মেসির সম্পর্কটা মা, তৈরি মেসির করতে ওয়াইফ পারে, যখন তৈরি করতে পারে মেসির মা, ইভেন মেসির ওয়াইফ যখন আমাদের যে বাংলাদেশের কথা তাদের, বলছে। হ্যাঁ একটু আমি একটু বলতে চাই আমাদের যে ফুটবলের প্রতি তাদের যে ভালোবাসা আমরা দেখিয়েছি, তারা সেটাকে সাদরে গ্রহণ করে তাদের ক্রিকেট একটা স্টেডিয়ামে যখন বাংলাদেশের একটা পতাকা আমরা দুলতে দেখি, একটা সবুজের মধ্যে লাল একটা পতাকা যখন উঠতে থাকে, সেই জিনিসটা আসলে কানেক্টিভিটির মধ্যে যে সম্পর্কটা থাকে দুইটা দেশের মধ্যে যে একটা আহ ভালো লাগার ভালোবাসার যে সম্পর্কটা থাকে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট জাফরি। মনে হয় এআই এই কাজটা কোনোদিন করতে করতে পারবে না। কারণ হচ্ছে আমি ঠিক পড়াশোনা করিনি এই ব্যাপারে, যে এটা কিন্তু এন্টায়ার হিউম্যান হিস্ট্রিতে শুধুমাত্র খেলাধুলার কারণে দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। ওদের দূতাবাস এখানে বোধহয় স্থাপন হয়ে গেছে অলরেডি, ওদের পররাষ্ট্রমন্ত্রী এখানে সফরে এসেছেন। আহ এটা এটা কিন্তু একমাত্র আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আমাদের প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াগুলোর অবদান, বা পৃথিবীতে যে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং পোর্টাল গুলোর যে বিকশিত হচ্ছে সেটার অবদান। এই জায়গায় আমি ছোট্ট একটা ফ্র্যাঙ্ক কথা ঢুকিয়ে দেই, সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন পৃথিবীতে কিন্তু এখন লোকাল ল্যাঙ্গুয়েজে নিউজ কাভারেজ বা লোকাল ল্যাঙ্গুয়েজের পোর্টাল প্রচলন শুরু হয়ে গেছে। বাংলাদেশের একটা উদাহরণ আমরা দিতে পারি, চট্টগ্রামের ভাষা ভিত্তিক অনেকগুলো নিউজ পোর্টাল কিন্তু এখন বাংলাদেশে এবং পৃথিবীতে সগৌরবে চলছে। এর বাইরে পৃথিবীর আরো অনেকগুলো উপভাষার নিউজ পোর্টাল খুব ভালো পারফর্ম করছে। আমরা উদাহরণ হিসেবে যদি এ ব্যাপারে আপনি বলতেন যে লোকাল ল্যাঙ্গুয়েজ, আমি যদিও বা ইয়েস চট্টগ্রামকে ইয়েস, লোকাল এই ল্যাঙ্গুয়েজ জায়গায় একটু বলবো না, একটু একটু বলবো জাস্ট। চট্টগ্রামের ভাষাকে আমি কোনোদিন লোকাল ল্যাঙ্গুয়েজ মানিনি, এটা আমাদের মাতৃভাষা। চট্টগ্রামের ভাষা হচ্ছে পৃথিবীর শক্তিশালী ভাষাগুলোর মধ্যে অন্যতম, এবং চট্টগ্রামের ভাষায় যে পরিমাণ মানুষ কথা বলে পৃথিবীতে কোনো কোনো দেশে এ পরিমাণ জনসংখ্যাও নেই। চট্টগ্রামের ভাষা একটা আহ জাতিভিত্তিক হিংসার শিকার। চট্টগ্রামের ভাষা এক ধরনের ঔপনিবেশিক মানসিকতার শিকার এবং নব্য সাম্রাজ্যবাদী আচরণের শিকার। আমরা সেদিকে না গিয়ে আমরা যদি শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজে যে নিউজ পোর্টাল গুলো ভালো করছে হ্যাঁ, এ ব্যাপারে যদি কমেন্ট যোগ করতেন। এই জায়গায় আসলে বলতে চাই
যে চট্টগ্রামের খুব বেশি প্রচলিত একটা লোকাল ল্যাঙ্গুয়েজের যে মাধ্যম রয়েছে, গণমাধ্যম রয়েছে, সি প্লাস টিভি। সেদিন দেখেছিলাম, খুব ভালো লেগেছিল আসলে। সান্তিয়াগো বার্নাব্যুর সামনে আসলে আহ সান্তিয়াগো লোসাইল স্টেডিয়ামের সামনে, দুঃখিত, আহ কাতারের লোসাইল স্টেডিয়ামের সামনে যখন চট্টগ্রামের একজন গণমাধ্যম কর্মী গিয়ে চট্টগ্রামের ভাষায় কথা বলছে, এটা আসলে আমাদের ভাষার জন্য বড় একটা পাওনা। সে অন্য দেশের একটা মাটিতে গিয়ে চট্টগ্রামের মানুষদের জন্য নিজের ভাষায় তার সংবাদটা তৈরি করতে পারছে। এই যে আপনি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা তো বলেছেন, যে চট্টগ্রামের ভাষায় যদি তারা হাত দিতে চায়, হ্যাঁ, চট্টগ্রামের ভাষা হয়তো বা কোনো মতে তারা তৈরি করতে পারবে, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষার যে টিউন, আমরা যে একটা টান দিই, যে বলে একটা শব্দ ব্যবহার করি আসলে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনোভাবে দখল করতে পারবে না। এই যে একটা মধুর সুর আছে, এই যে আমাদের মারা যখন আমাদের একটা ডাক দেয় উড়াইয়া বলে, এই যে এই অনেকগুলো শব্দ আসলে যে ব্যবহার করতে পারে চট্টগ্রামের মানুষ, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনোভাবেই এই জায়গায় হাত দিতে পারছে না। এবং মধুর কিছু বাক্য আমাদের আছে, এই বাক্যগুলোর অর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বের করা মুশকিল হয়ে যায়। এই জায়গা থেকে আহ বলতে চাই যে সংবাদ কর্মীদের যে লোকাল প্ল্যাটফর্ম গুলো আছে, শুধু এই জায়গায় না, বিভিন্ন ভাষার যে একটা ধরন আছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে চট্টগ্রামের ভাষার মধ্যে একটা বৈচিত্র্য আছে, সিলেটের ভাষার মধ্যে একটা বৈচিত্র্য আছে, বরিশালের ভাষার মধ্যে একটা বৈচিত্র্য আছে। এই ভাষার অ্যাকসেন্ট গুলো, বৈচিত্র্য গুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত বেশি তাড়াতাড়ি ভাবে কেচ করতে পারে না। এখানে আরেকটা জিনিস বলতে হয়, যে মর্মান্তিক যে ঘটনাগুলো আছে, যে জিনিসগুলো আসলে গর্ত থেকে বের করতে হয়, একটা রোবট চাইলে সেটা পারবে না। যে এই জিনিসগুলো, গভীরে জিনিসগুলো বোঝার হ্যাঁ, জন্য আসলে আত্মার একটা সম্পর্ক লাগে, এবং এই আত্মার সম্পর্কটা যতক্ষণ পর্যন্ত আপনি তৈরি করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত যে বিষয়টাকে আসলে শতভাগ আহ একদম অবশ্যই। শতভাগ একটা খাঁটি প্রোডাক্ট হিসেবে আপনি দিতে পারছেন না, জাফরি। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আ সুইচ করছিলাম যে লোকাল ল্যাঙ্গুয়েজে। কারণ এই জায়গায় এসে কিন্তু জেনারেশন জেড এর প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ চট্টগ্রামী ভাষা কিংবা অন্যান্য লোকাল ভাষায় কিংবা অন্যান্য মাতৃভাষায় কিংবা অন্যান্য উপভাষায় যে পোর্টালগুলো চলছে সেগুলোর 100% কৃতজ্ঞতা দিতে হবে জেনারেশন জেড কে। আমরা চাকমা ভাষা বলি, ত্রিপুরা ভাষা বলি, চট্টগ্রাম ভাষা বলি, চট্টগ্রামী ভাষা বলি, সিলেটি ভাষা বলি। এরপর ভারতের যে অন্যান্য উপভাষাগুলো রয়েছে, অন্যান্য আদিবাসীদের ভাষাগুলো রয়েছে, পৃথিবীর অন্যান্য আদিবাসীদের যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলো নিয়ে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো হচ্ছে, বিশেষ করে নিউজ প্রোডাকশন, নিউজ ডিস্ট্রিবিউশন, নিউজ মেকিং, আ আ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড পোর্টাল, সেগুলোতে কিন্তু জেনারেশন জেড এর অবদান কিন্তু অনস্বীকার্য। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিউম্যান হিস্ট্রি, আমরা যদি জার্নালিজমের ৫০০ বছরের ইতিহাসকে বা ৩০০ বছরের ইতিহাসকে এক জায়গায় আনি, সেখানে দিস ইজ ফার্স্ট টাইম যে ইয়াং জেনারেশন ১৬, ১৭, ১৮, ১৯, ২০ বছর বয়সী ছোট ছোট আহ ছেলে মেয়ে, যাদেরকে আমরা বাচ্চা বলতে পারি, তারা কিন্তু এন্টায়ার একটা ল্যাঙ্গুয়েজ, এন্টায়ার একটা নেশনকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে। নট অনলি দ্যাট, তারা কালচার, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, ধর্ম, সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস, তাদের স্থান, তাদের প্রত্নতত্ত্ব সবকিছুকে উপস্থাপন করছে কিন্তু তাদের নিজস্ব মাতৃভাষায়। সেটা হোক লোকাল ভাষা, হোক উপভাষা, হোক আদিবাসীদের ভাষা, হোক অবহেলিত রাষ্ট্রভাষা যেমন সিলেটি এবং চট্টগ্রামী। এটা কিন্তু জেনারেশন জেড এর একক অবদান। আমরা যারা অতীব উচ্চ শিক্ষিত জেনারেশন, মানে অতীতের জেনারেশন, যারা সবসময় জেনারেশন জেড এর ক্রিটিসাইজ করি, এই ছেলে পিলেগুলো গেছে, এই মেয়েগুলো গেছে, তাদের পোশাক ঠিক নেই, তারা সারাক্ষণ টিকটক করে, তারা সারাক্ষণ এটা করে, তারা নজরুল পড়ে না, তারা রবীন্দ্রনাথ পড়ে না, তারা কবিতা লিখে না, তারা দেশাত্মবোধক গান শুনতে চায় না, তারা পপ অর র‍্যাপ অর
অন্যান্য গানগুলো শুনতে চায়। একই সাথে তারা কিন্তু বিশাল একটা অবদান রাখছে। আপনি কল্পনা করতে পারেন আমাদের মনিরুল ইসলাম সাহিত্য বিশারদ, আব্দুল করিম সাহিত্য বিশারদ, অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান থেকে শুরু করে অধ্যাপক আবুল ফজল থেকে শুরু করে তারা কিন্তু কোনোদিন ভাবে নাই যে চট্টগ্রামী ভাষায় একটা চ্যানেল হতে পারে। চট্টগ্রামী ভাষায়, হ্যাঁ, এটা সত্য যে চট্টগ্রাম টেলিভিশনে ছোট্ট একটা ছোট্ট কিছু এপিসোড থাকতো, ছোট্ট কিছু অনুষ্ঠান থাকতো চট্টগ্রামী ভাষায় বা পাহাড়িদের বা আদিবাসীদের ভাষায়। কিন্তু এন্টায়ারলি চট্টগ্রামের ভাষা নিয়ে, আদিবাসীদের ভাষা নিয়ে, কিংবা ভারতের ত্রিপুরাদের ভাষা নিয়ে, বা ভারতের অন্যান্য আদিবাসীদের ভাষা নিয়ে, কিংবা অস্ট্রেলিয়ার কোনো আদিবাসীদের ভাষা নিয়ে আস্ত একটি চ্যানেল চালানোর যে এবং হতে পারে যে এই ভাষায় নিউজ প্রেজেন্টেশন সম্ভব, এই ভাষায় অ্যাঙ্করিং সম্ভব, এই ভাষায় গান লেখা সম্ভব, এই ভাষায় ইভেন র্যাপ মিউজিক করা সম্ভব। যেমন আহ 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 মুরিট্টিন একটা গান কিন্তু অলরেডি রিলিজ হয়েছে। ইয়েস। আপনি কল্পনা করতে পারেন এটা কিন্তু জেনারেশন জেড এর অবদান, এবং এগুলো কিন্তু অস্বীকার করা যাবে না। আমরা ঠিক এই জায়গায় আসতে চাচ্ছি যে জেনারেশন জেড হ্যাজ দ্য পোটেনশিয়াল, দে আর দ্য পাওয়ারফুল জেনারেশন হু ক্যান কাম আপ উইথ সলিউশনস, ideas to promote and protect the nature, the culture, the religion, the belief, the customs, the trends, the tradition, everything. uh, uh, এই জায়গায় আমরা একটু বোধহয় কথা বলবো জাফরি, কারেক্ট, গো অ্যাহেড। যে আপনি যেভাবে বলছিলেন যে আঞ্চলিকতাকে আমরা জেনারেশন জেড কিভাবে ধারণ করতে পারছি, যে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে কেন্দ্র করে অনেকগুলো সোশ্যাল ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে, অনেকগুলো এটা কন্টেন্ট কিন্তু ক্রিয়েটর আঞ্চলিক তৈরি ভাষা হয়েছে। নয়, চট্টগ্রামের ভাষা আঞ্চলিক ভাষা নয়, এটা বাংলা ভাষার চেয়েও প্রাচীন একটি ভাষা। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে চট্টগ্রামী ভাষা থেকে। আমরা যদি চর্যাপদটা একটু বিশ্লেষণ করি, দুর্ভাগ্য যে আমি বাংলা ইয়েস, ভাষা ও ইয়েস। সাহিত্যের ছাত্র নয়, আমি ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র। পরে আমি চলে গেছি ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট। সো এটাতে আমার এক্সপার্টাইজ নেই, বাট আই হ্যাড এ বুক চট্টগ্রামের হৃদয় হতে। সো এই বুকে আমি চেষ্টা করেছি এই লেখাগুলো এক জায়গায় আনতে। সো আমি চট্টগ্রামের ভাষাকে আঞ্চলিক ভাষা হিসেবে আমার কলেজ জীবন থেকে মেনে নেইনি। আমার অসংখ্য প্রফেসরের সাথে আমার তর্ক হয়েছে, আমি নাম ধরে বলতে পারি। তার মধ্যে একজন ছিলেন ডক্টর গীতা সর্ববিদ্যা, চট্টগ্রাম কলেজে যখন আমি পড়তাম। থ্যাংক ইউ। এই যে চট্টগ্রামের ভাষাকে কেন্দ্র করে যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের তৈরি হয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ একটা দিক, যে চট্টগ্রামের বিভিন্ন ভাষাকে তারা ছন্দের সাথে ছন্দ মিলিয়ে একটা কন্টেন্ট তৈরি করছে। এই যে সেই কন্টেন্ট গুলো আহ লক্ষ লক্ষ মানুষ দেখছে, অনেক সময় 100 কে 200 কে ভিউজ হচ্ছে সেই কন্টেন্ট গুলোতে। এবং এই যে চট্টগ্রামের ভাষাটাকে বাঁচিয়ে রাখা একটা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, এটা কিন্তু আপনাদের জেনারেশন আসলে করতে পারেনি, এটা বর্তমান জেনারেশন আসলে করতে পেরেছে। এই জায়গায় একটা আসলে সফলতা আমি মনে করি যে জেনারেশন জেড অবশ্যই। চট্টগ্রামের ভাষাটাকে মজার ছলে হোক, আমার তো বিষয়টা দেখা হচ্ছে না যে কেন করছে, সে কিভাবে করছে, হোক সেটা মজার ছলে, একটা কিন্তু বিষয়, যেভাবে হোক, পৃথিবীতে যেভাবে পৃথিবীতে হোক সে সেই বিষয়টাকে ভাষাগুলোই বাঁচিয়ে টিকে রেখেছে। আছে, পৃথিবীতে সেই ভাষাগুলোই টিকে থাকে যে ভাষাগুলোতে প্রচুর মজা করা যায়। যেমন পালি ভাষা কিন্তু টিকে থাকেনি। পালি এমন সাহিত্যিক দিক থেকে পালি অসম্ভব শক্তিশালী একটা ভাষা, কিন্তু পালি ভাষা টিকে হ্যাঁ, থাকেনি কারণ হ্যাঁ, পালি ভাষায় মজা করা যায় না। সংস্কৃত ভাষা মজা টিকে করা থাকেনি যায়, তো, কিন্তু কারণ কিন্তু উর্দু হ্যাঁ, উর্দু ভাষা কিন্তু এখানে এখানে বাইরে, উর্দু ভাষায় কিন্তু সাহিত্য যেমন চরম পর্যায়ে চলে গিয়েছে, সেই সাথে উর্দু ভাষার যে একটা রস থাকে, উর্দু ভাষা নিয়ে যে কথোপকথন একটা মজা থাকে, সেটার জন্য কিন্তু উর্দু ভাষা খুব বেশি ফেমাস। অবশ্যই। তো এই জায়গা থেকে আসলে অনেকক্ষণ তো বলেছি, কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা 4 মিনিট পর্যন্ত আমরা এসেছি। আমার ফোনের আহ অবস্থা, ব্যাটারি হেলথের অবস্থা অত বেশি ভালো না, তারপরও আরো কিছু কথা আসলে এখানে আসে। আজকে সর্বোপরি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে গণমানুষের প্রয়োজনে যে সাংবাদিকতা। আমি তাহলে খুব দ্রুত, খুব 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 দ্রুত আমার আরো দুই একটা বিষয় আমি শেষ করে ফেলি তাহলে আগামী 5 মিনিটের ওকে, মধ্যে। তোর মধ্যে আমার একটা ওকে, ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল। আমি স্বপ্ন দেখছিলাম যে আমাদের দেশ 50 বছর হলো স্বাধীন হলো, আমাদের কি একটা ডেডিকেটেড ইংলিশ চ্যানেল থাকতে পারতো না? হয়নি তো। নাও জেনারেশন জেড, যে আমি বলছিলাম ডেডিকেটেড যে আসলে ইংরেজি চ্যানেল বলতে আহ, যে ধরা চ্যানেলগুলোর যাক, আমি আমি উদাহরণ দেই।
আমি ভারতে যদি রিপাবলিক টিভি আছে, ভারতে ইন্ডিয়া টুডে আছে, যারা ডেডিকেটেড, WION উইয়ন আছে। সো এগুলো কিন্তু ডেডিকেটেড ইংলিশ চ্যানেল ভারতে আছে। সো আমাদের কিন্তু 51 বছর হয়ে গেছে, একটা জেনারেশন উঠে এসেছে। আচ্ছা, যে আপনি এখান থেকে আসলে ইংরেজি শব্দটা বাদ দিতে পারেন। আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড ওয়াইড কোন চ্যানেল, দেশের কোন নিজস্ব চ্যানেল যেটা সারা বিশ্বে কারেক্ট, সম্প্রচার কারেক্ট, করা হচ্ছে, এমন কারেক্ট, কারেক্ট। এমন কোন চ্যানেল আসলে নেই। হ্যাঁ, ইংরেজি শব্দটা এখানে আসছে হয়তোবা প্রত্যেকটা দেশের মানুষ ইংরেজি ভাষাটা বুঝছে, এই জন্য হয়তোবা ইংরেজি শব্দটা আসছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে শুধুমাত্র একটা, আমার জানা মতো কেবল একটা স্পোর্টস চ্যানেল রয়েছে, যে স্পোর্টস, সেটা মূলত খেলা সম্প্রসারণ করে থাকে, এবং বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড যে বাংলাদেশের একটা ঘটনা সারা বিশ্বে যাবে, সারা বিশ্বের মানুষ দেখবে, এই ধরনের কোন আসলে মাধ্যম আছে কিনা জানি না। তবে বাংলাদেশের ঘটনা যে দেখছে না এমন না। বড় বড় যে নেই, সংবাদ আমাদের মাধ্যমগুলো নেই, আছে আমাদের সেগুলোর ডেডিকেটেড কোনো প্রতি চ্যানেল আহ, নেই। সেগুলোর সেগুলোর আসলে প্রতিনিধির মাধ্যমে হয়তোবা দেশের এ প্রান্তে ও হ্যাঁ, প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা আসলে পৌঁছাতে পারছি। তারপরও এই জায়গায় আসলে আমাদের যে নিজস্বতা কিন্তু হারাচ্ছে। যদি আমাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম থাকতো, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের কথা সারা বিশ্বে পৌঁছাতে পারতাম, এই জায়গায় আসলে আমাদের নিজস্বতা আমরা ধারণ করতে পারতাম। এবং একটা নিউজ চ্যানেলের মধ্যে যে থিম থাকে, তার লোগোতে যে একটা বৈচিত্র্য থাকে, তার হেডলাইন গুলোতে যে একটা বৈচিত্র্য থাকে, সেই সেই জিনিসগুলোতে যদি আমাদের সংস্কৃতির অংশগুলো আমরা ব্যবহার করতে পারতাম, আমাদের সিম্বল গুলো আমরা ব্যবহার করতে পারতাম, আমাদের জাতীয় যে জিনিসগুলো আছে, জাতীয় ফুল ফল, এই ধরনের জিনিসগুলো যে আমরা ইউজ করতে পারতাম, তাহলে ওই চ্যানেলটা দেখে মানুষ বুঝতো এই জিনিসটা বাংলাদেশ থেকে আসছে, এখানে বাংলাদেশের হ্যাঁ। জাতীয় সত্তার একটা পরিচয় বহন করা যাচ্ছে। এই জিনিসটা আসলে নেই। আমি আশা আমি করি যে এটাকে হুম, হুম। আমি যেটা হ্যাঁ, বলতে হ্যাঁ, চাচ্ছিলাম সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আল জাজিরা একটা ইন্টারন্যাশনাল চ্যানেল, বাট বেসড ইন দোহা, কাতার, বা বিবিসি বা ভয়েস অফ আমেরিকা, আহ, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল চ্যানেল, বাট বেসড ইন ওয়ান স্পেসিফিক কান্ট্রি, একটা নির্দিষ্ট দেশে কিন্তু বেসড করা। এরকম চ্যানেল, ফর এক্সাম্পল, আমরা মালয়েশিয়াতে দ্য স্টার, দ্য সান, একটা 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 চ্যানেল আছে, দ্য স্টার রয়েছে। এরকম আর কি। এরকম আমি ভাবছিলাম যে আমরা 50 বছর হয়ে গেছে, সো আমাদের কিন্তু এই জায়গায় প্রাউড করার মতো কিছু নাই। এর বাইরে আমাদের কিন্তু ডেডিকেটেড কোনো জার্নালিজম ইউনিভার্সিটি নাই। সর্বশেষ আর দুইটা পয়েন্ট আমি ছোট্ট করে শেষ করব। সেটা হচ্ছে, পৃথিবী কিন্তু কিন্তু ডিবেট বেসড জার্নালিজম হচ্ছে অনেক জায়গায়। আপনি উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে ইন্টেলিজেন্স স্কোয়ার্ড একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ডিবেট হয়। এরপর হচ্ছে অক্সফোর্ড ইউনিয়ন রয়েছে যেখানে ডিবেট হয়, চ্যাথাম হাউস রয়েছে যেখানে ডিবেট হয়। আমাদের কিন্তু এরকম ডিবেট বেসড জার্নালিজম কিন্তু এখনো শুরু হয়নি। আমার মনে হয় এই জায়গায় জেনারেশন জেড এর ভাবার সুযোগ রয়েছে। এন্ড ওয়ান থিং আমরা একটা জিনিস মাথায় রাখতে পারি যে আমরা যদি টেক দ্য চ্যালেঞ্জ এন্ড টেক দ্য রিস্ক, দেন উই কুড গো হেড। এন্ড একটা জিনিস, দ্য ক্যাপাসিটি টু ড্র বিগ পিকচার, আমার মনে হয় আমাদের জেনারেশনের কিন্তু একটা চৈন্তিক কিংবা চিন্তাগত একটা সীমাবদ্ধতা রয়েছে। দ্য থিং ইজ দ্যাট উই আর অলওয়েজ বুকিশ জেনারেশন, আমরা বইয়ের ভেতর থাকতে পছন্দ করি, বাট generation Z has the capacity to go beyond, to think outside the box. আমার লাস্ট পয়েন্ট যে পলিটিক্যাল কমিটমেন্ট আমাদের কতটুকু দরকার জার্নালিজমের কিংবা প্রেসের ফ্রিডমের জন্য। পলিটিক্যাল কমিটমেন্ট কতটুকু দরকার গ্লোবালি। আমরা বাংলাদেশের ন্যাশনাল ইস্যুতে কথা বলবো না, বিকজ কারণ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড days which is celebrated around the globe. সেজন্য একটা রাষ্ট্রের কিংবা একটা দেশের কিংবা সারা পৃথিবীতে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কতটুকু পলিটিক্যাল কমিটমেন্ট থাকা দরকার বলে মনে করেন আপনি অ্যাজ এ ইয়াং ম্যান? জি, খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসলে শেষ পর্যায়ে আপনি করেছেন। আমি যদি বলতে চাই, সাংবাদিকতা কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য না। সাংবাদিকতা সবচেয়ে নিরপেক্ষ একটা পেশা। যখন একজন ভিকটিম এবং একজন অপরাধীর মধ্যে পার্থক্যটা তৈরি করতে হয়, তখন সাংবাদিকতা সেটা করে। সেখানে ভিকটিমকে সেটা দেখার কোনো সুযোগ নেই, সেখানে অপরাধীকে সেটা দেখার কোনো সুযোগ নেই। এবং এই জায়গায় আসলে বলতে চাই,
যদি কোনো পলিটিক্যাল দলের, কোনো রাজনৈতিক দলের ভুল যদি সাংবাদিকরা ধরতে চায়, তাহলে সেটার বিরুদ্ধে যাওয়ার সুযোগ আসলে পলিটিক্যাল দলগুলোর নেই। বরং পলিটিক্যাল দলগুলোর সেটা তাদের সৌভাগ্য মনে করা দরকার। কারণ তাদের মধ্যকার যে সমস্যা, সেই সমস্যাটা অন্তত সাংবাদিকতার মাধ্যমে সংবাদকর্মীরা তাদের কাছে নিয়ে যেতে পারছে, এবং আমি এই আমি জিনিসটা যদি একটু তারা করে রিয়েলাইজ আপনাকে করতে। থামাই। আমি 30 সেকেন্ডের জন্য শুধু থামাবো। আমি আপনার কোনো কিছুতে ইন্টারফেয়ার করিনি। এখানে ইন্টারফেয়ার না, জাস্ট একটু থামাচ্ছি। যে হ্যাঁ, আপনি এটা সঠিক বলেছেন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেবি ডেমোক্রেটদের একজন সভাপতি ছিলেন। উনার নাম হচ্ছে বারবারা জনসন মেবি। ওনার একটা বক্তব্যের কথা আজকে মনে পড়ছে। 1991 কিংবা 97 সালে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনফারেন্সে উনি একটা কথা বলেছিলেন। তখন উনি হুইল চেয়ারে, যে যে পলিটিক্যাল পার্টি হিসেবে ডেমোক্রেটদের শক্তি কোথায়। উনি বলছিলেন যে আওয়ার স্ট্রেংথ ইজ উই ডু কমিট মিস্টেক্স বাট উই সাবমিট আওয়ার মিস্টেক্স। আমরা ভুল করি, কিন্তু আমাদের শক্তি হচ্ছে আমরা সেই ভুলটা আপনাদের সামনে উপস্থাপন করি, বলি যে এটা আমার ভুল, আমি এই ভুলটা এভাবে এভাবে সঠিক করতে চাই। যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জায়গায় হচ্ছে পয়েন্টটা, যে আমাদের সরকার এবং যে বিরোধী দল আছে, তারা তাদের মধ্যকার যে সম্পর্কটা, এই সম্পর্কটার একটা বোঝাপড়া কিন্তু সংবাদ কর্মীদের মাধ্যমে হয়ে থাকে। যে আহ, এখন খুব বেশি আসলে নেগেটিভিটি ছড়াচ্ছে। যখন কেউ মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম করে কয়েকটা কথা যদি সাংবাদিকরা বলতে চায়, তখন সেই সাংবাদিককে সরকারের দালাল সরাসরি বলা হয়। আবার যদি আবার যদি ধরেন ঠিক একই সাংবাদিক যদি বিরোধী দলীয় নেত্রীর অসুবিধার কথা কথা জানায়, যে তার অসুস্থতার কথা জানায়, সেই সময় আসলে সাংবাদিককে বিভিন্ন কথা শুনতে হচ্ছে। কিন্তু সাংবাদিকতা পেশাটা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ না। তারা যখন যে পরিস্থিতিতে যে জিনিসটা তাদের সামনে আসছে, সেই জিনিসটা মানুষকে দেখানোর চেষ্টা করে। এই সময় আসলে প্রত্যেকটা পলিটিক্যাল দলকে একদম সহিষ্ণু থাকা দরকার। একদম পলিটিক্যাল প্রত্যেকটা দলকে এই জায়গায় আসলে খুব বেশি সিনসিয়ার থাকা দরকার। সাংবাদিকতার মতো একটা পেশাকে তাদের ফ্রিডম দেওয়া দরকার। কারণ সাংবাদিকতা আপনি যে যাই বলুক না কেন, সাংবাদিকতা সবসময় একটা নিরপেক্ষ পেশা। এবং যে সময় যে সরকার আসবে, সেই সরকারের বিবৃতি আসলে সাংবাদিকরা দিচ্ছে। এই জায়গায় হ্যাঁ, অবশ্যই এখানে একটা পয়েন্ট আছে, যে সাংবাদিকদের ব্যক্তিগত একটা লাইফ আছে, সাংবাদিকদের পলিটিক্যাল একটা লাইফ থাকতে পারে, এই জায়গায় কোনো দ্বিধা নেই। অনেক হয়তো বা নিরপেক্ষ আছে, কিন্তু কিছু সাংবাদিকদের একটা পলিটিক্যাল লাইফ থাকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে একজন সাংবাদিক, হ্যাঁ, সাংবাদিক একটি নিরপেক্ষ পেশা আমি যখন বলেছি, সাংবাদিকদের এক্ষেত্রে গিয়ে নিরপেক্ষ হতে হয়। কিন্তু অনেক সময় দেখি যে অনেকের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। এই জায়গায় অনেকে আছে যেগুলোকে আপনি হলুদ সাংবাদিকতার আওতায় আনতে পারেন। হলুদ সাংবাদিকতা শব্দ কিন্তু আজকে এখানে একবারও আসেনি। একদম শেষ পর্যায়ে গিয়ে আসলে আমি এই শব্দটা আনতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। যে হলুদ সাংবাদিকতা ছড়াছড়ি যেভাবে ছড়াচ্ছে, নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আসলে সাংবাদিকতার অপপ্রচার যেভাবে হচ্ছে, সেই জায়গায় গিয়ে যারা আসলে যারা আসলে সুষ্ঠুভাবে সাংবাদিকতাটা করছে, তাদের জন্য আসলে এই জিনিসটা খুব বেশি খারাপ এফেক্ট করতে পারে জাফরি। শতভাগ সঠিক। তবে আমি হলুদ সাংবাদিকতা সম্পর্কে কোনো কমেন্ট করছি না বা করি না, এই জন্য যে কারণ আমি পজিটিভ স্ট্রেংথে বিশ্বাস করি। কারণ আমরা বিশ্বাস করি যে যদি আমরা আমাদের পজিটিভ স্ট্রেংথ, আমাদের শক্তিশালী দিকগুলোকে এক জায়গায় আনতে পারি, আমার মনে হয় হলুদ সাংবাদিকতা থাকার কোনো প্রশ্নই আসে না। এবং আমি সবসময় বিশ্বাস করি যে সাংবাদিকতা হতে হবে ফ্যাক্ট বেসড। আমাদের নিরপেক্ষ হওয়ার দরকার নেই, আমাদের পক্ষপাত যুক্ত হওয়ারও দরকার নেই। আমি যাই হই না কেন, আমি নিরপেক্ষ হতে পারি বা পক্ষপাত দুষ্ট হতে পারি, নো প্রবলেমস। বাট আমি যদি ফ্যাক্ট বেসড হই, তাহলে অবশ্যই আমার পক্ষে সম্ভব আমি রাষ্ট্রকে সার্ভ করব, মানবতাকে সার্ভ করব। আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে যে প্রথম আলোর সাথে যে ঘটনাটি হয়েছে, প্রথম আলো সেই ঘটনাটি নিঃসন্দেহে এটা ফ্যাক্ট বেসড রিপোর্টিং ছিল না। সেজন্যই প্রশ্ন এসেছে অনেকগুলো। আমি যখন আমার অবস্থান থেকে আমার পেশাজীবিতাকে তুলে ধরতে পারবো, তাহলে অবশ্যই আমি নিজেকে নিরাপদ রাখতে পারবো। তবে এটা ঠিক
সাংবাদিক পেশাটা কোনো কালে নিরাপদ ছিল না, কিন্তু একই সাথে আমরা বিশ্বাস করি পৃথিবীর যে দেশই হোক না কেন পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে, কারণ পলিটিক্যাল কমিটমেন্ট এখানে ছাড়া এখানে জাফরি, আমি আমি আমার সম্পাদকের কিছু কথা এখানে বলতে চাচ্ছি এই জায়গায় এসে, যে আমার সম্পাদক কামরুল ইসলাম মিন্টু, যিনি একাত্তর টেলিভিশনের আসলে জেলা প্রতিনিধি হিসেবে কক্সবাজারে কাজ করছেন। আমি প্রথম আমার সম্পাদকের সাথে দেখা করতে চাই, তিনি আমাকে বলেছেন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গিয়ে সেটাই সংবাদ যেটা তুমি দেখছো, যেটা তোমার দুচক্ষু ভরে তুমি দেখতে পাচ্ছ, সেটাই সংবাদ, এর বাইরে কিছু নেই। হোক তোমার চেয়ে বড় বড় জার্নালিস্ট সেখানে আসুক, তারা নিজেদের ইচ্ছে মতো শব্দ চয়ন করুক, তারা নিজেদের ইচ্ছে মতো বাক্য তৈরি করুক, তুমি যা দেখছো তা সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারাটাই সাংবাদিকতা। এবং এই সাথে আরেকটা কথা আসলে আমার হৃদয়ে গেঁথে গিয়েছে, তিনি বলেছেন যে সত্যের বিপরীতে কোনোদিনও মিথ্যা হতে পারে না, সত্যের বিপরীতে যা হয় সেটা হলো আপনাদের দৃষ্টিভঙ্গি। যে একটা জিনিস আমার জায়গা থেকে আমি দেখছি, আপনার জায়গা থেকে আপনি দেখছেন, আমার জায়গা থেকে যেটা দেখছি সেটা আমার ক্ষেত্রে সত্য, আপনার জায়গা থেকে যেটা দেখছেন আপনি সেটা আপনার ক্ষেত্রে সত্য। অর্থাৎ সত্যের বিপরীত যে সবসময় মিথ্যে হতে যাচ্ছে এমনটা কিন্তু না, সত্যের বিপরীতটা আসলে দেখার দৃষ্টিভঙ্গিটা, যে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা কি দেখছি, এবং সেই জায়গায় আসলে আপনার ক্ষেত্রে আপনার জিনিসটা পজিটিভ হতে পারে, আমার জিনিসটা আমার ক্ষেত্রে পজিটিভ হতে পারে। মূল কথা মূল কথা হচ্ছে এই জায়গায় গিয়ে আহ আমার আমার বলাটা, আমি যা দেখছি, আমার আমার ব্যক্তিগত আমার আমার ব্যক্তিত্বকে প্রকাশ করবে, আমি যা দেখছি তা যদি আমি সঠিকভাবে প্রকাশ করতে পারি, এবং সেটা আসলে মেন্টালিটির উপর ডিপেন্ড করে। আমি যদি সেই জিনিসটাকে আসলে আহ একদম নিরপেক্ষভাবে প্রকাশ করতে চাই, আমি একদম মুক্ত ভাবে আমি কথাগুলো বলতে পারবো, কিন্তু নির্দিষ্ট একটা সাইটে গিয়ে যদি আমি আমার মতো করে বলতে চাই, আমি সেভাবেও কথা বলতে পারবো। কিন্তু সেই জায়গায় আসলে আমার দৃষ্টিভঙ্গি আমাকে যেটা বলছে, বিশেষ করে আমার বিবেক আমাকে যেটা বলছে, এই কথাগুলো বলো, এই কথাগুলো একজন নিরপেক্ষ হিসেবে বলা দরকার। সেখানে যদি আমার কোনো বাধা না থাকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমার যদি সেখানে কোনো প্রকার বাধা না থাকে এবং মুক্ত একদম প্রাণ খুলে যে কথাগুলো বলা যায় সেই জিনিসটাকে দেখে, সে প্রাণ খুলে কথা বলার যতদিন পর্যন্ত স্বাধীনতা একজন সংবাদকর্মী পাচ্ছে না, ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশের জার্নালিজমে অত বেশি আহ ভালো ইফেক্ট আসলে পড়তে পারে না। জাফরি, আমাদের মনে হয় খুব বেশি হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করতে হ্যাঁ, হবে, আমার সর্বশেষ আমার আসলে সর্বশেষ হচ্ছে ব্যাটারি হেলথ একদম ফুলে উঠে চলে গিয়েছে। সর্বশেষ হচ্ছে আপনাকে ধন্যবাদ, এবং আহ, আহ, এ- একটা প্রশ্ন, যে প্রশ্নটার উত্তর আমরা না নিয়েই চলে যাব, সেটা হচ্ছে কেন সংবাদ মাধ্যমকে বেছে নেওয়া। এই প্রশ্নটা আনএনসার্ড থেকে যাক। আনএনসার্ড এর বাংলা কি, যেটার উত্তর দেওয়া হয়নি, অনুত্তরিত। যে ঠিক আছে। আপ- অনুপ্রেরিত না। আহ, অনে- হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা, আপনার এই সংবাদ যাত্রা শুভ হোক। ভালো থাক। জি, অসংখ্য ধন্যবাদ জাফরি। এতক্ষণ আপনার সাথে ছিলাম, আসলে অনেক কথাবার্তায় বলা হয়েছে, যারা দেখেছে, যারা শুনেছেন, এখানে কিন্তু আসলে মনের কথা খুলে বলার একটা সুযোগ পেয়েছি। এমন একটা প্ল্যাটফর্মে আসলে আমি কথা বলতে পেরেছি যেখানে আমার হৃদয়ের যে কথাগুলো জমেছিল, আমার দৃষ্টিভঙ্গি থেকে আসলে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কথা বলতে পেরেছি আমি এখানে। এবং সেই কথাগুলো আমি বিশ্বাস করি, এই কথাগুলো বলার মাধ্যমে আমি নিজের মধ্যকার যে শক্তি, এই শক্তিটা আমি আরো বেশি বাড়াতে পারবো, এবং যে কোনো জায়গায় গিয়ে ফ্লুয়েন্টলি আমি রাজিন সালে বলতে পারবো আমি এই কথাগুলো বলার জন্য এসেছি, এখানে আমাকে থামানোর মতো কেউ নেই। এবং এই জিনিসগুলো আমাকে আসলে অনেক 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 বেশি অনুপ্রাণিত করবে, এবং এই সমস্ত কথার একটা বস্তা তৈরি করে আমি একদিন বিশ্বাস করি যে অনেক বড় জায়গায় গিয়ে এই কথাগুলোর খই ফোটাতে পারবো আমি। আপনাকে এত এত সুন্দর একটা আয়োজনের জন্য এবং একটা প্ল্যাটফর্মে যে মুক্ত ভাবে কথা বলতে পারছি, এটার জন্য আহ ধন্যবাদ দিয়ে তো ছোট করার কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না। এবং হয়তোবা দেখা হবে, এখন তো চট্টগ্রাম আছি, যে সময় কক্সবাজার যাব সমুদ্র সৈকতের পাশে, হয়তোবা একটা রং চা খেতে খেতে কিংবা একটা মালাই চা খেতে খেতে কথা হবে, এবং সেই আড্ডা আরো বেশি প্রাণবন্ত হয়, এবং সেই সময়টার জন্য আসলে আমরা অপেক্ষায় থাকবো। ধন্যবাদ চাকরি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলীকে। আমরা আশা করছি যে আমরা একটি মুক্ত গণমাধ্যম পাবো, এবং পৃথিবী একদিন মুক্ত গণমাধ্যম পাবে। সংবাদ কর্মীরা, সাংবাদিকেরা, সম্পাদকেরা স্বাধীনভাবে খবর প্রকাশ করতে পারবে, এবং সেই দিনই প্রকৃত প্রস্তাবে রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ
রাষ্ট্রকে অবদান রাখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।